চিন্তা ভাবনা সবকিছু উবে গেল। শুধু মাথায় ঘুরতে লাগলো একটি নাম। চুপ কথা। সারফরাজ সুফিয়ান চৌধুরীকে এভাবে চেকমেট দিল, এটা তার মানতে বেশ কষ্ট হলো। সুফিয়ান চৌধুরী ভেবেছিলেন বিয়ের পর ছেলেটা শুধরাবে, কিন্তু কুকুরের লেজ 12 বছর ঘি মাখিয়ে চুঙ্গের ভেতরে রাখলে সেই যে বাঁকাই থাকে, সে কথাই বা কে জানত। সুফিয়ান চৌধুরীর ইচ্ছে হলো সারফরাজের পা দুটো কেটে ফেলে রাখতে, কিন্তু পরে হুইল চেয়ারে তার মেয়েকেই টানতে হবে ভেবে সে ইচ্ছে ধামাচাপা দিয়ে ফোন তুলে নিলেন হাতে। এরপর গজগজ করতে করতে সারফরাজের নম্বরে ডায়াল করলেন। কেবলই রূপকথাকে নিয়ে বাইরে ঘুরতে বের হতে চাইছে সারফরাজ। এমন সময় সুফিয়ান চৌধুরী ফোন দেখে ঠোঁট মেলে হাসল। এরপর ফোন তুলে বলে উঠল, কালো বিড়াল রাস্তা আগলে দাঁড়ালে যাত্রা ভঙ্গ করতে, তাই তো? সুফিয়ান চৌধুরী নিজের এমন বিশেষণে দাঁত মুখ কামড়ে বলে উঠল। সারফরাজ কিটকিটিয়ে হেসে বলে উঠল, এতে আমারই সুবিধা আব্বাজান, ভাত আর খাবো না। মেয়ের জামাইয়ের কুরুচিপূর্ণ কথায় চোখ মুখ কুচকে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন। সারফরাজ টিপ্পুনি কেটে শুধালো, এত রাতে মেয়ের চিন্তায় ঘুম হচ্ছে না বুঝি? সারফরাজ মুখ বাঁকিয়ে রূপকথার সামনে গিয়ে ফোন এগিয়ে দিল। না, তোমার গোয়েন্দা বাপ ছল ছাতুরি করতে ফোন দিয়েছে। কথা বলবে ভালো কথা, তার কথায় মন ঘুরিয়ে বসো না আবার। মন ঘুরালেও সেসব শুনবো না আমি। 1 মাস মানে 1 মাসই। বলল। রূপকথা কোনোই দিয়ে গুঁতো দিল সারফরাজের পেটে। এরপর ফোন কানে তুলে উৎফুল্ল গলায় বলল, হ্যাঁ বাবা বলো, কেমন আছো তোমরা সবাই? সুফিয়ান চৌধুরী মেয়ের গলা পেয়ে ছোট শিশুর ন্যায় ফুপিয়ে কেঁদে উঠলেন। একমাত্র আদরের মেয়েকে ছেড়ে তিনি ভালো নেই, ভালো থাকতে পারেন না তিনি। সারফরাজ ভেলকিবাজ কোথাকার, কথার জাদুতে ফাঁসিয়ে রূপকথাকে নিয়ে হাওয়া হয়েছে। মেয়েকে চোখের সামনে দেখা তো দূর, নেটওয়ার্কের অভাব পেয়ে কথাটুকুও বলা যায় না। রূপকথা সুফিয়ান চৌধুরীর কান্নায় নিশ্চুপ রইল। এরপর সান্ত্বনা ছুড়ে বলল, কেঁদো না বাবা, আমি ভালো আছি। সারফরাজ আমাকে ভালো রেখেছে। মেয়ের ভরসাযুক্ত কথায় চুপ করলেন সুফিয়ান চৌধুরী। এরপর বললেন। রূপকথা সারফরাজের পানে ফোন এগিয়ে চোখ গরম করল। বাবাকে আর জ্বালাবে না, নয়তো আমিও তোমাকে জ্বালিয়ে ভস্ম করে দিব। সারফরাজের ফোন নিয়ে বলল। সুফিয়ান চৌধুরী মেজাজ তিরিক্ষি করে বললেন, আমি আপনার মেয়ের জামাই, একটু তো সম্মান দিন। প্রশস্ত স্বচ্ছ সবুজ জলের ঝিরির সামনে দাঁড়িয়ে আছে রূপকথা। সারফরাজ বৈঠাওয়ালা রোবটের খুঁটিনাটি বিষয়ে চেক করছে। রূপকথাকে গহীন অরণ্যে বিস্তৃত আর ভয়ানক সৌন্দর্য দর্শন করাবে সারফরাজ। সারফরাজ পানিতে বৈঠা চালিয়ে কিছু দূর গিয়ে আবার ফিরে এলো। এরপর একটা খুঁটির সাথে নৌকা বেঁধে হাত বাড়িয়ে রূপকথাকে ডাকলো। আসুন মহারানী, সবকিছু ঠিকঠাক আছে। নৌকার পানে তাকিয়ে রূপকথা ফাঁকা ঠোক গিলল। এর আগে কখনই সে নৌকায় ওঠেনি, তার মধ্যে চারিপাশে গহীন অরণ্য। পানির গভীরতা কতখানি কেউ জানে না। একবার নৌকা উল্টে পড়ে গেলে যদি কুমির এসে খেয়ে নেয়, না না, এত সুন্দর জামাই রেখে কিছুতেই এত দ্রুত কুমিরের পেটে যেতে পারে না রূপকথা। এছাড়া বান্ধবীদের মনে এখনও জ্যালাসি ফিল করানো বাকি রয়েছে। সারফরাজের ক্ষমতার প্রয়োগে দেশ বিদেশের সৌন্দর্য দেখা বাকি আছে। সত্যি সত্যি কুইনদের মতো লাইফ লিড করা এখনও শুরুই হয়নি। রূপকথা কিছুতেই সামান্য নৌকায় চড়ে সব ভেস্তে দিতে পারে না। সারফরাজ কপাল কুঁচকে রূপকথার মুখভাব বোঝার চেষ্টা করল। এদিকে নৌকায় ব্যালেন্স রেখে হাত বাড়িয়ে রাখার কারণে তার হাতে ব্যথা হবার উপক্রম। রূপকথা ভাবছেটা কি ভেবেই সারফরাজ পুনরায় হাঁক ছাড়ল। এখানে দাঁড়িয়েই দুপুর পার করে ফেলবে? তখন তো খুব লাফাচ্ছিলে। এখন কি হলো তবে? কি ভাবছো এত? পানিতে চুবিয়ে মারবো সেটা? সারফরাজের হাঁকটাকে নিজেকে ধাতস্থ করল রূপকথা। এরপর পট করে বলে উঠল, এখানে কুমির আছে, আমি যাব না। সারফরাজ নাক ফুলিয়ে শ্বাস ছাড়ল। এরপর ভ্রু শুরু করে বলে উঠল, কুমির এসে কানে কানে বলে গেছে তোমাকে যে সে এখানে আছে? কুমিরের চাইতে ভয়ানক মানুষের কামড় খাচ্ছ দিন রাত, তাতে তোমার কোনো ভয় হচ্ছে না। আর যার অস্তিত্বই নেই এই জলে, তাকে না দেখেও তোমার খুব ভয় হচ্ছে। আহা, আসলে কি বলবো বলো তো? ঘুরে ফিরে সব দোষই কমিশনারেরই। ঠিক সময়ে সঠিক ভিটামিন আর টিকা দিলে এমন বুদ্ধি প্রতিবন্ধী হতে না। এখন তাড়াতাড়ি এসো, নইলে তোমাকে ফেলেই চলে যাব। রূপকথা কিছুক্ষণ ইতস্তত করে শুধালো, আসলেই কুমির নেই? না নেই, এখন এসো। আর থাকলেও বা তোমার জামাই আছে না? ফট করে শুধিয়ে বোকার ন্যায় তাকিয়ে রইল রূপকথা। সারফরাজ ঠোঁট গোল করে ফোঁস করে শ্বাস ছাড়ল। এরপর বলল, গত দুদিনেও আবার শক্তি বেশি না কম টের পাওনি? আরো পরীক্ষা দেওয়া রাখবে? তুমি চাইলে আমি এখন এখানেই ট্রায়াল দিতে পারি। আসবো নাকি তোমায় শূন্যে ভাষাতে?
ঠোঁটকাটা স্বভাবের মেয়েটার বেশরমি ইঙ্গিত বুঝতে পেরে চোখ বুজে মাথা নাড়ল রূপকথা। এরপর দুই হাত নাড়িয়ে বলল, না না না, ছি ছি, না না না, ছি ছি, খোলা জায়গায় এসব কি ধরনের পচা কথা। আমি আসছি, তুমি ওখানেই থাকো। রূপকথা ভীত পা ফেলে নৌকার পানে এগিয়ে এলো। এরপর সারফরাজের হাত চেপে ধরে নৌকায় উঠে চুপচাপ বসলো। রূপকথাকে বসিয়ে নিচেও রূপকথার মুখোমুখি বসলো সারফরাজ। এরপর দুই হাতে দুই বৈঠা চালিয়ে চলতে আরম্ভ করল। প্রথমে রূপকথার বুক দুরু দুরু করল, কিন্তু ক্ষণকাল গড়াতেই নাম না জানা পাহাড়ি রঙের পাখি আর বুনো ফুলের সৌন্দর্যে রূপকথার সমস্ত ভয় কেটে গেল। রূপকথার ইচ্ছে হলো সবুজ জলে হাত ভেজাতে। সে সারফরাজের পানে তাকিয়ে পুনরায় বলল, পানিতে হাত ভেজালে কিছু কামড়ে দেবে পানির নিচে থেকে। সারফরাজ দুষ্টু হেসে বলল, আজকাল কেউ হাত কামড়াতে চায় না জানেমান। আজকাল সবাই অন্য কিছু কামড়াতে চায়। এই ধরো তুলতুলে নরম পেট, উঁচু। সারফরাজ কথা শেষ করবার আগেই রূপকথা পানিতে হাত চুবিয়ে জল ছিটিয়ে দিল সারফরাজের শরীরে। সারফরাজ শব্দ করে হেসে বলে উঠল। কেউ কামড়ালো? রূপকথা প্রফুল্ল চিত্তে পানিতে হাত বুলিয়ে শীতল শিহরণ গায়ে মাখল। সারফরাজ ভারী গলায় বলল, এখানকার পানি বেশ ঠান্ডা, অত ভিজো না, পরে ঠান্ডা জ্বর আসবে। এই মুহূর্তে এসব রোগ বালাই কিচ্ছুটি আমি মানব না, কষ্ট তুমিই পাবে। রূপকথা ঠোঁট বাঁকিয়ে নিজের কাজে বহাল রইল। দুই পাশে বিশাল বড় বড় সবুজ কমলা হলুদ পাতার নাম না জানা অদ্ভুত গাছ। কোনো কোনো গাছে আবার অদ্ভুত রকমের লোভনীয় ফল, কিন্তু বিষাক্ত। কোনো গাছে মন মাতানো সৌরভের ফুল। রূপকথার এক মুহূর্তের জন্য মনে হলো সে কোনো প্রাচীন রূপকথার রাজ্যে চলে এসেছে। বাস্তবে পৃথিবী এতটা সুন্দর এটা তার চর্মচক্ষু বিশ্বাস করতে পারল না। রূপকথার চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে প্রকৃতির সুবাস নিল। এরপর প্রশস্ত হেসে সারফারাজকে বলল, আমি অনেক লাকি, লাইফ আমাকে এত কিছু দেবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমাকে পুরোপুরি পেয়ে আমার জীবন সার্থক হয়েছে সারফরাজ। শুধু শেষ নিঃশ্বাস নয়, আমি ওপারেও তোমাকেই চাই। রূপকথার কথাই সারফারাজের মুখের রং পাল্টালো। হাসি খুশি মুখটা কেমন থমথমে হলো, চোখ হলো চিকচিকে। রূপকথা সারফারাজের এমন অবয়বে ধীর গলায় শুধালো। আমি কি ভুল কিছু বলেছি? সারফারাজ স্তব্ধ শ্বাস ছেড়ে কঠিন কণ্ঠে উত্তর করল, আমি পাপী, ওপারে আমাদের মিল হবে না রূপকথা। আমি শুধু এপারেই তোমার, তাই মিছে স্বপ্ন দেখো না, কষ্ট পাবে। কথাটা কেমন নিষ্ঠুর শোনালো, তবু রূপকথা মলিন কণ্ঠে বলল, আল্লাহ তাআলা অনেক দয়ালু, তার কাছে ক্ষমা চাইলে তিনি সব ক্ষমা করে দেবেন। সারফারাজ এবারও নিশ্চুপ রইল। সে কোনো প্রত্যুত্তর করল না। রূপকথা এবার ছলছল চোখে শুধালো, তুমি ফিরবে না এই পথ থেকে? না, মুড খারাপ করো না রূপকথা। ঘুরতে এসেছো ঘুরো, এসব আধ্যাত্মিক কথা আপাতত বলো না, শুনতে ভালো লাগছে না। পরেরটা পরে দেখা যাবে। রূপকথার সমস্ত আনন্দ মিয়ে গেল নিমিষেই। চোখের সামনে সারফারাজের অনিশ্চিত জীবন দেখতে পেল রূপকথা। রূপকথার শুকনো মুখের পানে তাকিয়ে সারফারাজ শুধালো, আমার সব কিছু জেনেই তো আমাকে গ্রহণ করেছিলে, তাই না? তবে আজ এত সংশয় কেন? আমি তো তোমাকে বারবার অ্যালার্ট করে দিয়েছিলাম। বলেছিলাম না একবার এই হাত ধরলে আর ছাড়তে পারবে না? হাতটা ধরবার আগে অনেক বুঝিয়েছিলাম তোমায়, রাইট? রূপকথার জবাব দিল না। সত্যিই তো, সে তো সব কিছু জেনে মেনেই সারফারাজকে বিয়ে করেছে। তবে আজ এসব কেন ভাবছে সে? নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল রূপকথা। সে ইতিউতি নজর বোলালো। এমন সময় ঝিরির ধারে একটা অদ্ভুত ফুল দেখতে পেল। একদম বেগুনি রঙের ফুলটা। ফুলটা দেখে রূপকথার বড্ড লোভ হলো। সে মনের মেঘ কাটিয়ে আহ্লাদি হয়ে বাচ্চাদের মতন অনুরোধ করে সারফারাজকে বলল, ওই ফুলটা আমার চাই, এনে দাও প্লিজ। সারফারাজ মাথা ঝাঁকিয়ে বলল, নিশ্চয়ই ম্যাডাম। এরপর সেই ফুলের নিকট গিয়ে ফুলটা ছিঁড়ে নিয়ে রূপকথার কানের পিঠে গুজে দিয়ে কপালে চুমু এঁকে সারফারাজ ফিসফিস করে বলল, আমি সাধু পুরুষ হলে তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে ব্যর্থ হব। অসাধু পাপী হয়ে যদি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারি, তবে ক্ষতি কি প্রিয়তমা? সারফারাজের ঘোলাটে চোখের পানে দৃষ্টি নিবদ্ধ করে সারফারাজকে শক্ত করে জড়িয়ে ধরল রূপকথা। এরপর ধরে আসা গলায় বলল, আমার কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই, তুমি হলেই আমার চলবে। রূপকথার মাথার তালুতে গাঢ় চুম্বন আঁকল সারফারাজ। এরপর রূপকথার চোখ ছোট মুখখানি হাতের আঁচলায় ভরে বলল, প্রমিস করব না, বাট আই উইল ট্রাই। রূপকথা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে অবিশ্বাস্য গলায় শুধালো, সত্যি? রূপকথার চোখের পাতায় চুমু খেয়ে সারফারাজ বলল, 3 সত্যি।
মস্কো এয়ারপোর্টে বিমান থামতে চুপকথাকে নিয়ে নেমে গেল রুদ্র। রুদ্র মনে মনে ভাবল মেয়েটা যেখানে যাবে সেই জায়গার ট্যাক্সিতে তাকে তুলে দেবে। অচেনা শহরে আজকাল মেয়েদের চলাফেরা রিস্ক, তন্মধ্যে যদি কথা বলার সক্ষমতা না থাকে তবে বিষয়টা আরও ভয়াবহ। চিৎকার করে হেল্পটুকুনও চাইতে পারবে না। চুপকথাকে নিয়ে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলো রুদ্র। এরপর অপেক্ষা করতে লাগলো ট্যাক্সির। চুপকথা হঠাৎ খেয়াল করলো রুদ্রের যেই হাতে সে খামচে ধরেছিল তাতে ছিলে গিয়ে রক্ত জমাট বেঁধে রয়েছে। তার বেশ অপরাধবোধ অনুভূত হলো মনে মনে, কিন্তু সে প্রকাশ করতে পারল না। নিজের ব্যাগ হাতড়ে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করলো সে। এরপর রুদ্রের হাত টেনে নিয়ে গভীর নজর বোলালো। চুপকথার শীতল হাতের স্পর্শে চমকে কেঁপে উঠল রুদ্র। অদ্ভুত এক অনুভূতি হলো, কেমন শিহরণ জাগালো সারা শরীরে। বুক ভেঙে হার্টবিট বেরিয়ে যেতে চাইছে। মেয়েটির কাণ্ডে ঠোঁট টিপে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রুদ্র। চুপকথা ব্যাগ থেকে পেট্রোলিয়াম জেলি নিয়ে সেটা মাখিয়ে দিল রুদ্রের শুকিয়ে ওঠা ক্ষততে। এরপর ব্যান্ডেজ আটকে হাতের সাইন দিয়ে পোছালো। মেয়েটির কথায় অল্প হাসল রুদ্র। এরপর মাথা ঝাঁকালো। এমন সময় দুটো মেয়ে এলো প্লেকার্ড নিয়ে। প্ল্যাকার্ডে লেখা চুপকথা। চুপকথা সেটা দেখে এগিয়ে গিয়ে নিজের পরিচয় মেলে ধরল। মেয়ে দুটো নিজেদের গাড়ি নির্দেশ করে বলে উঠল। ব্যস্ততা আর হুড়োহুড়িতেই রুদ্র চুপকথার সাথে আর কথা বলার সুযোগ পেল না। মেয়ে দুটো তারা দেখিয়ে চুপকথাকে গাড়িতে বসালো। গাড়ির জানালা দিয়ে রুদ্রকে বাই বলল চুপকথা। এরপর হাতের ইশারায় বলল, নম্বর চাইবার আগেই গাড়ির দৃষ্টিসীমানা ছাড়ল। রুদ্র হাতের ব্যান্ডেজটার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে হতাশা মিশ্রিত কণ্ঠে নিজেকে নিজেই শুধালো। আমাদের কি আদৌ আবার দেখা হবে মিস চুপকথা? দেখা না হলেই বোধহয় ভালো, তাই না? নয়তো আমার কালো ছায়া তোমায় গ্রাস করবে। রাশিয়া পৌঁছে নিচে কর্মক্ষেত্রে যোগদান করেছে রুদ্ররাজ। শহর থেকে বেশ খানিক দূরে জভেনিগোরদ নামক উত্তর অঞ্চলে। রুদ্র প্রথমে ভেবেছিল এখানে হয়তো মস্কোর ন্যায় বড় কোনো হসপিটাল নেই, কিন্তু এইখানে আসার পর তার চোখ কপালে উঠেছে। যে হসপিটালে এসে যোগদান করেছে সেটা বিশাল বড় এক নিউরো হসপিটাল। এখানে চিকিৎসা সেবা মস্কো শহরের তুলনায় অতটা ব্যয়বহুল নয়। এই অঞ্চলটি অত্যাধিক ঠান্ডা শীতল হবার কারণে এবং সূর্যের আলোর তারতম্যের কারণে এখানে বেশিরভাগ মানুষ ভিটামিন ডি এর ঘাটতি, মাইগ্রেন, ডিপ্রেশন, নিউরোপ্যাথি, নার্ভ সিস্টেম ইমব্যালেন্স, মেমোরি লস এবং নিদ্রাহীনতায় ভোগে। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ স্নায়বিক সমস্যায় ভোগে। এখানে নিউরোসার্জনের প্রচুর চাহিদা, কিন্তু অধিক ঠান্ডায় কেউ টিকতে পারে না এখানে। চিকিৎসা সেবা দিতে এসে ডাক্তার নিজেই অসুস্থ হয়ে এলাকা ছাড়েন। তাই রুদ্র পেপার সাবমিট করার সাথে সাথেই তারা রুদ্রের বাকি হিস্টোরি চেক না করেই শুধু ডিগ্রি আর অভিজ্ঞতা দেখে রাজি হয়ে গিয়েছে। এখানে আসার পর প্রথমেই রুদ্রের মনে হয়েছে সে এখানে টিকতে পারবে না, কিন্তু তাকে টিকতে হবে। এখানে থেকে তার ফিরে যাবার সমস্ত দুয়ার বন্ধ। সুবাহান চৌধুরীর পাতাল ঘরের তুলনায় এখানে দিব্যি ভালো আছে সে। রুদ্রের 2 দিনের চিকিৎসা সেবার হসপিটাল কর্তৃপক্ষ বেশ সন্তুষ্ট হলেন। যুবক যে বেশ দক্ষ এবং চৌকস একজন ডক্টর এটা বুঝতে তাদের সময় লাগলো না। কিছু কিছু ডক্টরের হাত জোশ থাকে, তারা শুধু নাপা ট্যাবলেট খাইয়ে দিলেও বিছানায় পড়ে থাকা রোগী দৌড়ে বেড়ায়। তাদের কাছে রুদ্রকে এমনই মনে হলো। হসপিটাল থেকে 5 কিলোমিটার দূরে রুদ্রের ছোট একটা ঘর। অত বিশালবহুল নয়, কিন্তু কোনো মতে টেনে টুনে চলে। এখানে ইলেকট্রিক ফায়ারপ্লেস নেই। কাঠ খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে ঘর উষ্ণ করতে হয়। ফ্রিজে মাছ মাংস সারাক্ষণ সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই। সারা রাত তুষার বৃষ্টি হয়, বরফের স্তূপে মাছ মাংসের ড্রাম ঢুকিয়ে রাখলেই চলে। সেরকম শাকসবজি এখানে পাওয়া যায় না বললেই চলে, কারণ অধিক ঠান্ডা এবং সূর্যের আলোর অনুপস্থিতিতে এখানে শাকসবজি চাষ করা অসম্ভব। ক্যান ফুডই শেষ ভরসা নিউট্রিশন এর জন্য। এসব অদ্ভুত খাবার খেয়ে 1 সপ্তাহে রুদ্রের ওজন কমে গেল 2 কেজি। নিজের এহেন শোচনীয় অবস্থায় রুদ্র মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল সে মস্কো যাবে। ওখান থেকে ফ্রেশ শাকসবজি কিনবে, বাসায় এসে বেশি করে ঝাল দিয়ে সেসব রেঁধে পেট ভরে ভাত খাবে। যেই ভাবনা সেই কাজ। পরের দিন সকাল সকাল লোকাল বাস ধরে মস্কোর উদ্দেশ্যে বেরিয়ে গেল রুদ্র। মস্কো পৌঁছাতে তার সময় লাগলো 2 ঘন্টা। বাস থেকে নেমে নিজের হাত পা টানা দিয়ে এদিক সেদিক দৃষ্টি মেলে একটা সুপার শপে ঢুকলো। শপে ঢুকতেই তার প্রথমে নজর গিয়ে ঠেকলো বাঁধাকপি আর বেগুনের দিকে। একটা বাঁধাকপি দেখা যাচ্ছে ক্যারেটে।
যেহেতু এখন পুরো দস্তর শীত, তাই সবজির উৎপাদন নেই বললেই চলে। রোদের সাথে সাথে অন্য কেউ ধরে ফেলল সে বাঁধাকপি। চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে সেই মানুষটির পানে তাকালো রুদ্র। নিমিষেই তার রাগ তরল জলে রূপান্তর হলো। বাঁধাকপি থেকে নিজের হাত সরিয়ে রুদ্ররাজ ঠোঁটে হাসির রেখা টেনে বলে উঠল। চুপ কথা। রুদ্রকে এখানে দেখে চুপ কথা বেশ অবাক হলো। সে হাতের ইশারায় খুশি প্রকাশ করে বলে উঠল। রুদ্র ঠোঁট মেলে হেসে মাথা চুলকালো তর্জনী আঙ্গুলে। এরপর মনে মনে বলে উঠল, শুধু বাঁধাকপিই কেন, পুরো সব তুলে নিয়ে যাও, আমি কিচ্ছু বলবো না। দরকার পড়লে আমি না খেয়েই থাকব। ওজন 87 থেকে 27 হয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। অভিরূপের পরে প্রেম করে সারফারাজ বউ নিয়ে উষ্ণ হানিমুন সারছে আর দাঁত কেলিয়ে ফেসবুকে ছবি পোস্ট করছে। বিষয়টা ঠিকমতো হজম হচ্ছে না অভিরূপের। সারফারাজের বিয়ে হানিমুন দেখে তারও বড্ড লোভ হচ্ছে, কিন্তু সে নিরুপায়। সারফারাজ ফিরে এলে তার বিয়ে হবে। উফ, কি নিদারুণ যন্ত্রণা। না না, এর আগে কিছু একটা করতে হবে। সামনে পাকা ফল রয়েছে অথচ খেতে পারছে না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। নিজের দুঃখের সমাপ্তি ঘটাতে অভিরূপ নাক মুখ ফুলিয়ে সারফারাজকে একটা টেক্সট পাঠালো। ভাই, এই গরিবের উপর একটু রহম কর। পৌষ মাসের শীতে একা একা রাত কাটাচ্ছিস, কম্বলের নিচে কোনো উষ্ণতা নেই, মনে হয় কেউ যেন বরফ জল ঢেলে দিয়েছে। মিঙেল মানুষকে এইভাবে কষ্ট দিলে গজব পড়বে তোর উপর। অভিশাপ কিন্তু দিচ্ছি না, কিন্তু আমার হাহাকার অভিশাপ হয়ে লাগবে বলে দিলাম। শীঘ্রই ফিরে এসে আমায় বিয়েটা করতে দে, নয়তো তোর শাড়িকে নিয়ে আমি ভেগে যাব। তাৎক্ষণিক মেসেজের উত্তর পাঠালো সারফারাজ। যেই আইটেম কপালে জুটিয়েছিস, উষ্ণতা তো দূর, বাসর ঘরে বসে কাঁদবি শালা। শীতের রাতে উদম গায়ে বিড়ি ফুঁকাবি আর কাঁদবি। এমনিও ভালো আছিস। না, আমি বিড়ি ফুঁকে কাঁদতে চাই না। ঠিক আছে, জ্ঞানীজনের কথা যেহেতু মানবে না, কি আর করার। আসছি। কাঁচা ফুলে সজ্জিত বাসর ঘরে আধো হাত ঘোমটা টেনে বসে আছে নীলি। বাইরে প্রচণ্ড শীত, দাঁতে দাঁত বাড়ি খাবার উপক্রম। নীলির ইচ্ছে হলো শাড়ি গহনা না পাল্টে লেপ মুড়ি দিয়ে শুয়ে ঘুমোতে, কিন্তু অভিরূপের জন্য হলো না। বাসর ঘরে নববধূ ফেলে কোথায় কোন রাজকার্য হাসিল করছে কে জানে। ঘুম ভরা চোখে বার কয়েক হামি তুলল নীলি। এরপর হাঁটু ভাঁজ করে তাতে কপাল ঠেকিয়ে চোখ বুঝল। সারফারাজ আর অভিরূপ মুখোমুখি দাঁড়িয়ে। অভিরূপের হাতে একটা প্যাকেট গুজে দিয়ে সারফারাজ বুক উঁচিয়ে বলল, বিড়াল কিন্তু আজই মারতে হবে, বুঝলি, না তো পুরুষ মানুষের দাম থাকবে না। অভিরূপ ভ্যাবলা কান্তের ন্যায় শুধালো। বিড়াল না মারলে কি হবে? সারফারাজ ইতিউতি তাকালো অভিরূপের প্রশ্নে, এরপর ফিসফিস করে বলল, নয়তো আজীবন তোকে কথা শোনাবো। তোর ক্ষমতা নিয়ে উঁচু গলায় কথা বলবে। মেয়েদের সামনে যত ক্ষমতাবান থাকা যায় ততই মঙ্গল, বুঝলি। অভিরূপ তাজ্জব হয়ে জিজ্ঞেস করল। তুই বিড়াল মেরেছিস? সূচক শব্দ উচ্চারণ করে সারফারাজ চোখ টিপল আর বলল, শুধু বিড়াল না বদ্দা, আরো অনেক কিছু পেরেছি। ওসব জেনে তোর লাভ নেই। অলমোস্ট 12টা বেজে গেছে। তোর যেই বউ, গিয়ে দেখবি ঘুমিয়ে পগাত। বিড়াল মারতে চাইলে তাড়াতাড়ি বউয়ের কাছে যা। আর বিড়াল না মেরে রাতভর মশা মারতে চাইলে এখানে দাঁড়িয়ে থাক, আমি গেলাম। অভিরূপকে আর কোনো কথা বলার সুযোগ দিল না সারফারাজ। বড় বড় পা ফেলে চলে এলো। বিয়ে খেয়ে রূপকথা তার মা বাবার সাথে বাড়ি ফিরে গেছে। কমিশনার ব্যাটা বদের হাড্ডি, আর একটু দেরি হলেই আর গেট খুলবে না। ইদানিং বউ ছাড়া ঘুমানো যায় না। তন্মধ্যে হাড় কাঁপনি শীতের রাত। এমন নিষ্ঠুর রাতে বউ ছাড়া থাকা তো দূর, কল্পনা করলেও বুক হুতাশনে পড়ে। কিন্তু কমিশনারেরও ধান্দা একটাই, কি করে সারফারাজকে কষ্ট দেওয়া যায়। সারফারাজ চোখের আড়াল হতেই তপ্ত শ্বাস ফেলে বাড়ির ভেতরে ঢুকল অভিরূপ। বাড়িখানা একদম শুনশান নীরব। অভির মা অসুস্থ মানুষ, বিয়ের কাজ শেষ করেই তিনি ঘরে গিয়ে দুয়ার দিয়েছেন। অভিরূপের ছোট বোন অন্ত নীলিকে অভির ঘরে দিয়ে নিজেও তার ঘরে গিয়ে দুয়ার দিয়েছে। এই শহরে অভিরূপদের কোনো আত্মীয় স্বজন নেই। গ্রামে দুঃসম্পর্কের এক চাচা আছে শুধু। ভদ্রলোক পা ভেঙে ঘরে বসে আছেন, তাই বিয়েতে আসতে পারেনি। আপাতত নতুন দম্পতিকে কোনো প্রকার বিরক্ত বা অস্বস্তিতে ফেলার মতো কেউ নেই এই বাড়িতে। নিঃশব্দে সিঁড়ি মারিয়ে নিজ কক্ষের সামনে এসে হাজির হলো অভি। বুকটা কেমন তোলপাড় করছে আজ। পাগলি মেয়েটা আজ অভির দখলে। মনে কেমন এক অদ্ভুত ভালো লাগা মিশ্রিত সুখ ভেসে বেড়াচ্ছে। দরজায় অল্প কড়া নেড়ে গলা খাকারি দিল অভিরূপ। এরপর দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। আলোকিত কক্ষে প্রবেশ করে বিছানার পানে তাকাতেই সারফারাজের বলা কথাটা কানে ভেসে এলো অভিরূপের। তোর যেই বউ, দেখবি ঘুমিয়ে পড়েছে।
অভিরূপের মাঝে মাঝে সারফারাজকে সব জানতা মনে হয়, নইলে দুনিয়া সম্পর্কে এত ধারণা তার কোথা থেকে এলো। তার বাসর ঘরে তার স্ত্রী ঘুমিয়ে পড়বে এটা সারফারাজ কিভাবে জানলো? নিজের মনের এলোমেলো অদ্ভুত প্রশ্ন সাইডে সরিয়ে শেরওয়ানির বোতাম খুলতে খুলতে অভিরূপ বিছানার কাছে এসে দাঁড়ালো। এরপর হাত বাড়িয়ে নীলির মাথায় স্পর্শ করে ডাকলো। নীলি ঘুমাচ্ছে। আকস্মিক কারো হাতের স্পর্শে হকচকিয়ে উঠল নীলি। নিজেকে কোনো মতে ধাতস্থ করে সামনে মুখ তুলে তাকাতেই শ্যামবর্ণের মায়াবী মুখের মানুষটির সাথে চোখাচোখি হলো। অভিরূপের মুখশ্রী জুড়ে আজ নতুন এক সৌন্দর্য ধরা দিয়েছে। তাকে দেখতে বড্ড আকর্ষণীয় লাগছে। অভিরূপ তার স্বামী এটা মনে পড়তেই নীলির হাত পা কেঁপে উঠল। সেই সাথে চোখ মুখ হলো ফ্যাকাশে। অভি বোধহয় টের পেল নীলির ভেতরের অবস্থা, তাই নমনীয় গলায় বলল। চলো ফ্রেশ হয়ে ঘুমাবো। নেলি মাথা ঝাঁকালো, এরপর বিছানা থেকে নেমে উঠে দাঁড়ালো। নেলি আর অভিরূপ মুখোমুখি হতেই নেলি বাহুর আলতো করে ধরে অভিরূপ বলল। তোমাকে খুব সুন্দর লাগছে নীলি, একদম হাতে বানানো পুতুলের মতো। এখন বিশ্বাস হচ্ছে না তুমি আমার স্ত্রী। নেলি অল্প হাসলো। অভিরূপ হাতের আঁচলায় নেলির সফেদ মুখটা ধরে কপালে চুমু খেলো। আবেশে চোখ বন্ধ করে ফেলল নেলি। অভিরূপ ঘোর লাগা চোখে সে সৌন্দর্য গিলে নিল, এরপর চোখের পাতায় চুমু এঁকে বলল। চলো ফ্রেশ হয়ে নামাজ পড়ি। নেলি মাথা কাত করে সাই জানিয়ে লাগেজ থেকে এক সেট জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নেলি যেতেই বেডসাইড টেবিলের উপরে নজর গেল অভিরূপের। টেবিলে এক গ্লাস জাফরান মিশ্রিত দুধ, ফল আর মিষ্টি রাখা। টেবিল থেকে নজর সরিয়ে গায়ের জামা খুলে বাইরে ওয়াশরুমে ঢুকে গেল সে। প্রায় মিনিট মাসেক পর গায়ে একটা লং টি শার্ট আর প্লাজো পরে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো নেলি। অভিরূপ বসে যেন তারই অপেক্ষা করছে। নেলিকে দেখেই উঠে দাঁড়ালো অভিরূপ। এরপর জায়নামাজ এগিয়ে বলল। উজু করছো? হ্যাঁ বোধক মাথা নাড়ল নীরি। অভি হাতের ইশারায় বলল। ঠিক আছে চলো। অভির পাশ দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ শেষ করে মোনাজাত হল নীলি। অভি তার মোনাজাতের সমস্ত দোয়া নীলির মোনাজাতে ঠেলে দিয়ে বলে উঠল। সমস্ত দোয়া তোমাকে দিয়ে দিলাম, স্বামী সন্তান নিয়ে সুখী হও। মোনাজাত শেষ করে প্রশস্ত হাসল নীলি। এরপর জবাবে বলল। ধীরে ধীরে রাত বাড়ল, সেই সাথে বাড়ল শীতের প্রকোপ আর হিম বাতাস। গোসল করার কারণে নীলির ঠোঁট কেঁপে কেঁপে উঠল, সেই সাথে কালো হয়ে এলো হাত। অভিরূপ নীলির বরফসম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠল। কম্বলের নিচে এসো। নীলি অভিরূপকে অনুসরণ করে বিছানায় উঠে বসল। অভিরূপ শুয়ে নিজের পাশে জায়গা নীলিকে নির্দেশ করে বলল। আমার কাছে এসো। অভিরূপের পাশে শোয়ার কথা চিন্তা করতেই নীলির গাল রক্তিম আভায় ছেয়ে গেল, সেই সাথে বুকে ভয় এসে হানা দিল। অভিরূপ নীলির হাত ধরে টেনে জোর করে নিজের পাশে শুয়ে নীলির পেট জড়িয়ে ধরল। এমন সময় হো হো করে হেসে উঠল নীলি, পেটে তার অসহনীয় সুরসুরি। অভিরূপ বুঝতে পেরে হাত সরিয়ে নিল। এরপর নীলির গলার ভাঁজে মুখ ডুবাতে চাইল। এবারেও চিংড়ি মাছের মতো লাফিয়ে হেসে উঠল নীলি। অভিরূপ শক্ত হাতে নীলির মুখ চেপে ধরে বলল। উস, সবাই জেগে যাবে, প্লিজ এইভাবে এসো না। নেলি চোখ বুজে আশ্বস্ত করল অভিকে। অভিরূপ নীলির মুখ থেকে হাত সরিয়ে নীলির হাত নিজের হাতের করপুটে নিয়ে বলে উঠল। তোমার কি আরো সময় চাই নীলি? বোকা নীলি কি বুঝলো কে জানে, সে ফট করে উত্তর দিল। অভিরূপ ঠোঁট টিপে লজ্জা আড়াল করে বলে উঠল। আর ইউ সিরিয়াস? নেলি ঠোঁট উল্টে বলল। নেলির সম্মতি আছে ভেবে নেলির একান্ত কাছাকাছি এলো অভিরূপ। এরপর নেলির টি শার্টের ভেতরে হাত ঢুকল। নেলির মেদহীন নরম উদরখানা ছুঁয়ে দিতে চাইল পরম ভালোবাসায়, কিন্তু এবারও অভিকে বোকা বানিয়ে খিলখিল করে হেসে উঠল নেলি। অভিরূপ চোখ বুজে পরম আবেশে নেলির ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো, এরপর গলার ভাঁজে কানে। অভির ছোঁয়া যত গাঢ় হলো, নীলির হাসি তত মাত্রা ছাড়ালো। চূড়ান্ত অস্থিরতা যখন অভিরূপের দেহে ছড়িয়ে গেল, সে অস্থিরতায় পানি ঠেলে উঠে বসে পেট চেপে ধরে খিলখিল করে হেসে উঠল নীলি। অভিরূপ তপ্তশ্বাস ফেলল, তার রাগ হলো এবার নীলির উপরে। বিছানা থেকে তড়িৎ নেমে দাঁড়ালো অভিরূপ। এরপর গায়ের টি শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে মেরে নীলিকে আহত গলায় বলল। ঘুমাও নীলি, অনেক ধকল গেছে আমার, আমরা কাল কথা বলবো। বলেই বেলকনিতে গিয়ে দাঁড়ালো অভি। এরপর ফোন থেকে সারফারাজকে টেক্সট পাঠালো। বারান্দা দাঁড়িয়ে শীতের রাতে দুঃখ বিলাস করছি, কিন্তু সিগারেট নেই, বিদায় ফুঁকতে পারছি না। আজকের প্যাকেট না দিয়ে যদি একটা সিগারেটের প্যাকেট দিতেই তবে বেশ উপকার হতো।
মেসেজ পাঠিয়ে ফোন ছুঁড়ে মারল বেলকনিতে পাতানো ডিভানে। এই শীতের রাতে কুল কুল করে ঘামছে অভি। তার শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। মাথায় চূড়ান্ত ক্রোধ। ইচ্ছে করছে চড়িয়ে নীলির গাল লাল করে ফেলতে। নিজের সমস্ত শক্তি দিয়ে বারান্দার গ্রিল চেপে ধরে ফসফস করে শ্বাস নিল অভিরূপ। এমন সময় ত্রস্ত পায়ে অভিরূপের পেছনে এসে দাঁড়ালো নীলি। এরপর শীতল দুই হাত পেছন থেকে অভিকে শক্ত করে জড়িয়ে ধরে পিঠে মাথা ঠেকিয়ে অপরাধী গলায় বলল। অভি উষ্ণ শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল। অভিরূপের রাগ বুঝতে পেরে আরেকটু মিয়ে গেল নীলি। সে শক্ত হাতে অভিকে নিচের পানে ফেরালো। এরপর দুই হাতে অভিরূপের গলা জড়িয়ে পা উঁচু করে ঠোঁটে চুমু খেল। এরপর চোয়ালে গলার নিচে সংকোচে নিরুত্তাপ রইল অভিরূপ। কারণ নীলিকে বিশ্বাস নেই, তার ফিলিংসে পানি ঢেলে এখনই হো হো করে উঠবে। অভিরূপের উন্মুক্ত পিঠে শীতল হাতে খামচে ধরল নীলি। উন্মাদনায় চোখ খিচে বুঝে নিল অভিরূপ। ধীরে ধীরে নিজের ভালোবাসায় একটু একটু করে জাহির করল নীলি। অভিরূপ শ্বাস ভারী গলায় হাঁপাতে হাঁপাতে শুধালো। না বোধক মাথা নাড়ল নীলি। এরপর অভিরূপকে শক্ত করে জড়িয়ে ধরল। হ্যাঁচ কাটানে নীলিকে পাজা কোলে তুলে ঘরে ঢুকে দরজা আটকে দিল অভিরূপ। এরপর বাতি নিভিয়ে ফিসফিস করে নীলির কানে কানে বলে উঠল। ভালোবাসি নীলিজান, তোমার কাছে আমার পুরোটাকে সমর্পণ করলাম। তোমার যা করতে ইচ্ছে করে তুমি তাই করো আমায়। সুফিয়ান চৌধুরীর বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়িয়ে সমানে কলিং বেল টিপছে সারফারাজ, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। রূপকথাকে 50 বারের উপরে ফোন করা হয়েছে, সেও ফোন তোলেনি। ধীরে ধীরে সারফারাজের ধৈর্যের ভাত ভাঙল। সে দরজায় লাথি বসাতে চাইল, কিন্তু ভদ্রতার খাতিতে পারল না। শেষমেশ বিরক্ত হয়ে সুফিয়ান চৌধুরী আর তার মেয়েকে পরে উচিত শিক্ষা দেবে ভেবে গাড়ি হাঁকিয়ে নিজের বাড়ি ছুটল। রাস্তা ফাঁকা থাকায় রমনা থেকে রামপুরা যেতে তার বেশি সময় লাগলো না। গ্যারেজে গাড়ি পার করে হনহন করে বাড়ির ভেতরে ঢুকলো। টেনে হিচড়ে গায়ের স্যুট খুলে টাইয়ের নট ঢিলে করতে করতে নিজের রুমের দরজা সজোরে খুলল সারফারাজ। দরজা খুলতেই বিছানায় কম্বল জড়িয়ে চোখ মুখ ঢেকে কাউকে ঘুমন্ত অবস্থায় দেখে চোখে পড়ল। চোখে মুখে বিস্ময় ফুটিয়ে রুমের ভেতরে ঢুকল সারফারাজ। এরপর বিছানায় বসে কম্বল সরাতেই ঘুমন্ত রূপকথার মায়াবী মুখটা নজরে এলো। রূপকথাকে দেখে খুশিতে নাচতে ইচ্ছে হলো তার। শ্বশুর নামক অসুর যে তার বউকে আটকে রাখতে পারেনি ভেবে আনন্দে লাফাতে ইচ্ছে করল তার। গায়ের পোশাক খুলে ঝটপট ফ্রেশ হয়ে রূপকথার পাশে চুপটি করে শুলো সারফারাজ। এরপর রূপকথাকে নিজের বাহুডরে এনে ঠোঁটে আলতো ভালোবাসার পরশেকে শান্তির শ্বাস ছাড়ল। সারফারাজের বুকে মুখ লুকিয়ে সারফারাজকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমু ঘুমু কণ্ঠে রূপকথা বলল। এত দেরি করলে কেন? রূপকথার মুখের উপর থেকে লেপ্টে থাকা চুল যত্নের সহিত সরাতে সরাতে সারফারাজ বলল। তোমার বাপের বাড়িতে গিয়ে কলিং বেল বাজাচ্ছিলাম। রূপকথা হাবি তুলে বলল। বাসায় তো কেউ নেই। তুমি ফোন তুলোনি কেন বউজান? সারফারাজ ফোন করেছে আর সে টের পায়নি ভেবেই রূপকথার ঘুম ছুটল। সে বড় বড় চোখ করে উঠে বসে বিছানা হাতড়ে ফোন খুঁজল, কিন্তু বিছানায় ফোন নেই। ভ্রুকুচকে চিন্তিত ভঙ্গিতে বিছানা ছেড়ে নামল রূপকথা। এরপর কাবার্ডে রাখা ব্যাগখানা বের করে তাতে হাত ঢুকালো। ভেতরে সাইলেন্ট করা ফোন। রূপকথা ফোন বের করে সাইলেন্ট মোড সরিয়ে ব্যস্ত গলায় বলল। একদম মনে ছিল না। আর এটা সাইলেন্ট হয়েছে কিভাবে? ইস, অনেক অপেক্ষা করেছো তাই না? সরি রাজামশাই। বলে সারফারাজের বুকে ঘুচল। রূপকথাকে কম্বল দিয়ে জড়িয়ে বুকে টেনে নিয়ে মাথায় বিলি কাটতে কাটতে সারফারাজ বলল। হুশ, সরি বলে না। সব সরি আমি বলবো। তুমি শুধু খবরদারি করবে আমার উপর। আমাকে শাসন করার পুরো ক্ষমতা তোমার হাতে সঁপে দিয়েছি আমি। তোমার কাছে ফিরতে আমার বড্ড দেরি হয়ে গিয়েছে। আমাকে ছাড়া এই কনকনে ঠান্ডায় তোমার একা ঘুমোতে হয়েছে। দাও, শাস্তি দাও আমাকে। রূপকথা সারফারাজের নাকে নাক ঘষে বলে উঠল। আজ শাস্তি দেবার মুড নেই, শরীর ক্লান্ত। অন্য দিন দিব। সারফারাজ দুষ্টু হেসে ফট করে বলে উঠল। তবে কাল? রূপকথা সারফারাজের বুকে আলতো করে কয়েক ঘা লাগিয়ে বলে উঠল। শাস্তির নাম করে খালি ফায়দা লোটানা ছোটাচ্ছি, দাঁড়াও। ভোরের কুয়াশা হটিয়ে তেজি সূর্য যখন কিরণ ছড়ালো তখন ঘুম ভাঙল সারফারাজের। রূপকথা এখনও ঘুমে বিভোর। সন্তর্পণে রূপকথার মাথার নিচ থেকে নিজের ঝিম ধরা হাতটা বের করলো সারফারাজ। এরপর রূপকথার কপালে ভালোবাসার পরশ বুলিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এর উদ্দেশ্যে গার্ডেন এরিয়ায় এলো সারফারাজ। বাগানের কোণে হালকা জগিং করতেই দেখা মিলল সুফিয়ান চৌধুরীর। সকাল সকাল শ্বশুরমশাইকে বাগে পেয়ে ঠোঁটে প্রশ্ন
অসুস্থ হাসি ফুটল সারফারাজের। ছোট ছোট দৌড়ে সুফিয়ান চৌধুরীর পেছনে দাঁড়িয়ে সারফারাজ খোশ মেজাজে বলে উঠল, মেয়ের লেজ ধরে আমাকে জ্বালাতে চলে এসেছেন তাই না? আকস্মিক সারফারাজের গলা পেয়ে পেছন ফিরলেন সুফিয়ান চৌধুরী। এরপর চোখ মুখ কুচকে বাজ খাই গলায় বললেন। সারফারাজ কিটকিটিয়ে হেসে বলে উঠল, মেয়েকে ছাড়া এই 1 মাস কেমন লেগেছে শ্বশুর আব্বা? এই যে আমি আবার কি করলাম? তেতে উঠলেন সুফিয়ান চৌধুরী। দাঁত কিরমির করে মুখ ভেঙচে বললেন। বউ তার একনিষ্ঠ ভক্ত ভেবেই সারফারাজের পেটে প্রজাপতি উড়ল। ভনিতা শেষ করে সুফিয়ান চৌধুরী সিরিয়াস গলায় শুধালেন। সারফারাজ লম্বা শ্বাস ফেলল, এরপর বলল, আগামী মাসেই চলে যাব, একেবারে লম্বা সময়ের জন্য। ফিরবো 6 মাস পর। বিজনেস সামলানো টাফ হয়ে যাচ্ছে এবার। সুফিয়ান চৌধুরী কিছুক্ষণ ইতস্তত করে বলল। সারফারাজ তাৎক্ষণিক মাথা নেড়ে বলে উঠল, আমি কখনো কোনো নিরীহ, নিরপরাধ, অসহায়, নির্দোষ মানুষের প্রাণ নেইনি কমিশনার সাহেব। আমার সন্তান আমার কারো অধ্যায় নয়, আমার নীতিতে বড় হবে। যে ভালো করবে তার সামনে তালি বাজাবে, যে অন্যায় করবে তাকে জ্যান্ত পুঁতে দেবে। আর পেট পিছে যে বিশ্বাসঘাতকতা করবে তার জন্য একটাই শাস্তি, মৃত্যু। সুফিয়ান চৌধুরী চোখ কপালে তুলে শুধালেন। সারফারাজ বাঁকা হেসে পুশআপ দিতে দিতে বলে উঠল, নিজের নাম উজ্জ্বল করতে হবে না? নানার মতো ভীতু হলে চলবে কি করে? নয়তো কি? ঠিক আছে আব্বাজান, শোধ তোলার অপেক্ষায় রইলাম। চুপ কথাকে এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছে রুদ্র। এই 1 মাসে মেয়েটার সাথে তার বেশ সখ্যতা হয়েছে। প্রতি উইকেন্ডে কাজের ফাঁকে দুজন মিলে ঘুরেছে পুরো মস্কো শহর। চুপকথার সঙ্গে অ্যাটেন্ড করেছে তার এক্সিবিশনে। শুধু তাই নয়, চুপকথার হয়ে জনসম্মুখে তুলে ধরেছে চুপকথার পেইন্টিংয়ের মর্মার্থ। রুদ্রের মনের বেশ খানিকটা জায়গা অগোচরে দখল করে নিয়েছে মেয়েটি, কিন্তু কঠিন হৃদয়ে রুদ্ররাজ তা কাউকে বুঝতে দেয়নি। মেয়েটাকে ঘিরে বুকের বাঁ পাশের পুরো জায়গাটা জুড়ে নানান জল্পনা কল্পনা আর ভালোবাসা মিশ্রিত সুখের আনাগোনা। সেগুলো রাত দিন ক্রমান্বয়ে রুদ্রকে জ্বালাতন করে। সেই জ্বালাতন মুখ বুজে শুয়ে নেয় রুদ্র। কবে না জানি এভাবে চলতে চলতে রুদ্রের নৃশংস মৃত্যু হয়। আচ্ছা, রুদ্রের আত্মার মৃত্যুর খবরটা কি কোনোদিনও জানতে পারবে এই মেয়েটা? কখনো কি সে রুদ্রকে খুঁজবে বা মনে রাখবে? কোনো এক বিষণ্ণ বিকেলে কিংবা শীতের ঘন কুয়াশা ভরা সকালে মনে পড়বে রুদ্রের করুণ চোখের আকুতি ভরা না বলা ভাষা? কখনো কি ইচ্ছে হবে রুদ্রের গলার স্বর শুনতে? আনমনে হেসে উঠল রুদ্র। মেয়েটা তো কানেই শোনে না, সে জানবে কি করে? রুদ্রের গলার আওয়াজ কথাটা হৃদয় কাঁপানো। রুদ্রের মনের আবোল তাবোল ভালোবাসা মিশ্রিত অনুভূতি শেষবারের মতন দাফন করল রুদ্র। অন্তর ক্ষত বিক্ষত হয়ে চুয়ে চুয়ে রক্ত গড়াচ্ছে মেয়েটির বিদায়ে। অথচ রুদ্রের ঠোঁটজোড়া সুন্দর ভুবন ভোলানো হাসি। চুপ কথা, নিজের টিকিট পাসপোর্ট সব আরেকটু চেক করে ইমিগ্রেশনের দিকে পা বাড়ালো। রুদ্রের চোখ উপচে জল গড়াতে চাইল। মেয়েটা বিহনে একাকিত্ব আবারও তাকে গ্রাস করবে। মেয়েটা কেমন জানি রুদ্রের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। মানুষ অভ্যাসের দাস। রুদ্র কিভাবে চুপ কথা নামক অভ্যাস থেকে নিজের পরিত্রাণ করবে? রুদ্রকে আরেকবার বিদায় জানানোর জন্য পেছন ফেলল চুপ কথা। মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে হঠাৎ। ব্যথাটা অনেক দিনের, মাইগ্রেনের হয়তো, নয়তো রাত জেগে বসে বসে পেইন্ট করার জন্য। লম্বা বেড রেস্ট নিলে এমনি সেরে যায়, কিন্তু এবারের ব্যথা পূর্বের ব্যথাকে ছাপিয়ে মাথাটা কেমন ঘুরে ঘুরে চোখ জোড়া ঝাপসা করে দিচ্ছে। আশেপাশে সব কিছু ঘুরছে, অন্ধকার হয়ে উঠছে চারিধার। চারপাশ আর সামনে এগোতে পারল না। পেছন দিকে হেলে শব্দ করে এয়ারপোর্টের মেঝেতে পড়ে গেল। মাথায় ভারী আঘাতের কারণেও অল্প মাথার পেছনের অংশ ফেটে রক্ত বের হলো। এয়ারপোর্টের স্টাফদের মুখ হা হয়ে চোয়াল ঝুলে গেল আকস্মিক এমন কাণ্ডে। এদিকে নিজের চোখের জল আড়াল করে শেষবারের ন্যায় চুপ কথাকে দেখতে পেছন ফিরল রুদ্র। অল্প দূরেই মানুষের জটলা দেখে তার কপাল কুঁচকে উঠল। সে জটলায় চুপ কথাকে খুঁজল। না, মেয়েটা নেই। কি এক মন কামড়ে দৌড়ে ভিড়ের মাঝে এলো রুদ্র। ধাক্কা দিয়ে মানুষ সরিয়ে নিচে তাকাতেই তার মস্তিষ্ক টনটনে ব্যথায় ছেয়ে গেল। এয়ারপোর্ট পুলিশকে নিজের কার্ড শো করে চুপ কথাকে পাজা কোলে তুলে নিল রুদ্র। পুলিশ ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স কল করলেন।
তাতে তুলে চুপকথাকে নেওয়া হলো মস্কোর বড় প্রাইভেট হসপিটালে। ডক্টর নার্সদের ছোটাছুটি দেখে হতভম্ব হয়ে ওয়েটিং চেয়ারে বসে রইল রুদ্র। ঘটনা কি ঘটেছে কিছুটা তার বোধগম্য হচ্ছে না। মেয়েটাকে এই কদিন একবারও অসুস্থ দেখেনি সে, এমনকি তার কোনো বিশেষ রোগ আছে এই বিষয়েও রুদ্রকে কিছু জানায়নি চুপকথা। তবে হলোটা কি? নেহাত এমনকি অজ্ঞান হওয়া, নাকি বড় কিছু? ঘণ্টা পাঁচেক পর একজন ডাক্তার দৌড়ে এসে উদ্ভ্রান্ত গলায় শুধালো চুপকথার ফ্যামিলি সম্পর্কে কথায় কথায় জেনেছে রুদ্র। মেয়েটার মা নেই, শুধু বাবা আছেন। ভদ্রলোক নামজাদা বিজনেসম্যান, ক্যালিফোর্নিয়াতে তাদের ব্যবসা। স্ত্রী হারিয়ে ছন্নছাড়া জীবন লিড করেন, কিন্তু মেয়ের ভালোবাসার ব্যাপারে কোনো কমতি নেই তার। মেয়ের ইচ্ছেই তার ইচ্ছে, মেয়ের স্বপ্ন পূরণে কোনো কমতি রাখেননি তিনি। মেয়েকে উঠতে দিয়েছেন মেয়ের ইচ্ছে মতো। ভদ্রলোক আপাতত বিজনেস ট্রিপে মালদ্বীপে আছেন, ফিরবেন আরও সপ্তাহখানেক পরে। রুদ্র দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলল, আমি পেশেন্টের জ্ঞান ফিরেছে? ডক্টর শক্ত মুখে শুধালেন। এই প্রশ্নের জবাব দিতে কিছুটা ইতস্তত হলো রুদ্র। এরপর জড়তা মিশ্রিত গলায় বলল, ফ্রেন্ড। ডক্টর ঠোঁট গোল করে গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলে উঠলেন। রুদ্র চট করে উত্তর কইল, তার মা নেই, বাবা বিজনেস ট্রিপে আছে, আউট অফ নেটওয়ার্ক। আমি একজন স্পেশাল নিউরোলজিস্ট। আপনি কোনো ভনিতা না করে আমাকে নির্দ্বিধায় সব বলতে পারেন। ডক্টর হাতে থাকা দুটো রিপোর্ট রুদ্রের পানে এগিয়ে বলল। রুদ্র ভয়ার্ত কম্পিত চিন্তিত ভঙ্গিতে রিপোর্ট দুটো হাতে নিল। এরপর তাতে নজর বুলালো। রিপোর্ট দেখে রুদ্রের মাথা ঘুরে গেল, সেই সাথে টকটকে লাল হলো চোখ জোড়া। রুদ্রের এই মুহূর্তে বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু বড্ড বেমানান লাগবে। ভারী হাহাকার মিশ্রিত শ্বাস ফেলে উক্ত ডক্টরকে উদ্দেশ্য করে রুদ্র বলে উঠল, টিউমারের গ্রেড লেভেল 1-এ আছে এখনও, আর তেমন বড়ও হয়নি। এটা অপসারণযোগ্য। এত ছোট টিউমারে ক্যান্সার হয়নি এখনও, যতটুকু আমার মন বলছে। যেহেতু টিউমার রক্তনালী স্পর্শ করেনি, সেহেতু লাইফ রিস্ক ফ্রি। আপনি প্লিজ আরও কিছু 3D টেস্ট, বায়োপসি আর পেট স্ক্যানের টেস্টগুলো করান। রুদ্রের কথার ধরনে উপস্থিত ডক্টর বুঝে গেলেন সামনে দাঁড়ানো সুদর্শন যুবক সাধারণ কোনো ডক্টর নয়। মাথা সম্পর্কে এবং চিকিৎসা সম্পর্কে তার জ্ঞানের বিস্তার ব্যাপক। তাই সময় ব্যয় না করে ডক্টর ভেতরে চলে গেলেন। ডক্টরের যাবার পানে তাকে তপ্ত শ্বাস ফেলে করিডোরে জুড়ে পায়চারি করতে লাগলো রুদ্র। তার মন বলে উঠল, বিধাতা বোধহয় তোর কপালে শুধু হতাশা আর দুঃখই লিখে রেখেছে রে রুদ্ররাজ। নয়তো সবাই এত সুখী, তুই কেন এত দুঃখী? তোর স্পর্শে যেই আসে সেই হারিয়ে যেতে চায়। তোর স্পর্শ বড্ড কুৎসিত আর ভয়ানক। বিছানায় আয়েশ করে পা ভাঁজ করে বসে ল্যাপটপে নিজের বিজনেস শেয়ার চেক করছে সারফারাজ। এখানে বসে বসে কাজ সামলাতে তাকে বড্ড হিমশিম খেতে হচ্ছে। খুব শীঘ্রই ক্যালিফোর্নিয়া ফিরে যাওয়া উচিত। এদিকে রূপকথাকে ছেড়ে বাথরুমেও যেতে ইচ্ছে করে না। ক্যালিফোর্নিয়া তো দূর কি বাত, মেয়েটার সামনে আবার এক্সাম আছে। সারফারাজ এখানে থাকলে তার পরীক্ষায় বসা হবে না। দুজন দুজনকেই পাগলের মতন ভালোবাসে, এটাই কাল হয়ে দাঁড়াচ্ছে পড়াশোনার মাঝে। মনে মনে পণ করেছে সারফারাজ সে আগামী সপ্তাহেই ক্যালিফোর্নিয়া ফিরে যাবে। এদিকে এঞ্জেলোটাকেও অনেক দিন ধরে আদর করা হচ্ছে না। সারফারাজের উপর তার আকাশ সম রাগ। ইদানিং ভিডিও কল সারফারাজকে দেখলে সে দাঁত খেঁচিয়ে চলে যায়। সারফারাজের ভাবনার মাঝেই সেখানে গুটি গুটি পায়ে হাসি মুখে উপস্থিত হলো রূপকথা। সুন্দরী বউকে কোলে তুলে চুমু না খেলে সারফারাজের মনটা কেমন আনচান করে। কি করছো? শিশুসুলভ গলায় শোধালো রূপকথা। সারফারাজ হাত বাড়িয়ে রূপকথাকে টেনে নিজের কোলে বসাই টপ গালে ঠোঁটে কপালে চুমু খেলো। এরপর বলল, কাজ করছি। আমার চাইতে কাজ বেশি গুরুত্বপূর্ণ? সারফারাজ জিভ কেটে মাথা ঝাঁকিয়ে বলল, মোটেও না। বউয়ের উঠে এই নস্যাৎ ধরনের কিচ্ছু না। তাও আবার বউ যদি হয় এরকম হটি নটি সুন্দরী, তাহলে তো কথাই নেই। বলেই রূপকথার গলায় মুখ ডুবালো সারফারাজ। রূপকথার প্রশ্নের এই উত্তর হলো। এরপর মনে কি যেন ফন্দি করলো, চট করে উঠে দাঁড়ালো সারফারাজের বাহু ভেদ করে। এরপর সরল গলায় বলল, সারফরাজ, হাত পাতো। হাত পাতলে কি হবে? ল্যাপটপের কাজে পুনরায় মনোনিবেশ করে উদাস ভঙ্গিতে কাজে ডুবে শুধালো সারফারাজ। ছোট বাচ্চার ন্যায় ঠোঁট উল্টে রূপকথা আদরে ভঙ্গিতে বলল, আরে পাতোই না। সারফারাজ ঠোঁটের কোণে প্রশস্ত হেসে কাজ ফেলে রূপকথার পানে ঘুরে হাত বাড়িয়ে পড়ল। কোনো সারপ্রাইজ? রূপকথা মাথা ঝাঁকিয়ে বলল, চোখ বন্ধ করো।
সারফরাজ সবকটা দাঁত বের করে চোখ বুজে ফকিরের ন্যায় হাত পেতে রইল রূপকথার সামনে। যদি কোনো সারপ্রাইজ পাওয়া যায় এই লোভে, কারণ মাঝে মাঝে চোখে মুখে কাপড় বেঁধে ভালোবাসা দেয় রূপকথা। বেশ লাগে ওসব দুষ্টু দুষ্টু ভালোবাসা, শরীরে অনন্য শিহরণ জাগে। সারফরাজ হাত বাড়াতেই দুষ্টু হেসে সারফরাজের হাতের উল্টো পিঠে চেপে ধরল রূপকথা। এরপর গলা খেকড়ে ঘাক ঘাক করল। সারফরাজের শক্ত প্রশস্ত হাতের তালু ভরে থুথু ফেলে হো হো করে হেসে উঠল রূপকথা। হাতে উষ্ণ তরলের অনুভূতি পেতেই লাফিয়ে উঠল সারফরাজ। চোখ খুলে হাতের তালু ভর্তি থুতু দেখে মাথা ঘুরে উঠল তার। যতক্ষণে সারফরাজ বিছানা ছেড়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেও ততক্ষণে রূপকথা পগার পার। চোখ মুখ বিকৃত করে তার হাত উঁচুতে তালু তুলে রূপকথার পিছু পিছু নেমে এলো ড্রয়িং রুমে। কিন্তু আশেপাশে নেই রূপকথা। হয়তো মায়ের ঘরে গিয়ে দরজা আটকেছে। আজকাল মেয়েটির ছেলে মানুষই বেড়ে গেছে খুব। প্রাণাধিক প্রিয় মানুষটির সংস্পর্শে থাকলে মন থেকে আপনা আপনি এসব ছেলে মানুষই আসে। এগুলোতে বিরক্তির চাইতে ভালোবাসা কাজ করে বেশি। এদিকে সারফরাজদের বিশাল ডাইনিং এরিয়ায় টেবিল চেয়ারে বসে আয়েশ করে পরোটা আর কষা মাংস খাচ্ছেন সুফিয়ান চৌধুরী। মায়ের রান্না লাজবাব। কর্নেল সাহেব এই রান্না খেয়ে স্ত্রীর বশে থেকেছেন এই ব্যাপারে চোখ বন্ধ করে নিশ্চিত সুফিয়ান চৌধুরী। প্রতিদিন দুটো করে রুটি খান তিনি। তবে এ বাড়িতে আসার পর থেকে বেআইনের হাতের 6-7 পিস রুটি আর গরুর মাংস সটাচ্ছেন তিনি। সুফিয়ান চৌধুরীকে খোশ মেজাজে পরোটা চিবোতে দেখে সারফরাজ দৌড়ে গিয়ে সেই থুতুওয়ালা হাতে গিয়ে বলে উঠল, একটু হোয়াইট সস নিন আব্বা, আপনার মেয়ে তৈরি করেছে, বেশ সুস্বাদু। জামাইয়ের আচরণে খুব খুশি হলেন সুফিয়ান চৌধুরী। মনে মনে জামাইয়ের সুবুদ্ধি ও আক্কেলে একটু দোয়াও করলেন। এরপর মুখে 1 পিস মাংস চালান করে খুশিতে সারফরাজের হাতের পানে তাকালেন। সারফরাজের হাতের তালুতে তরল পদার্থ দেখে কিছুক্ষণ নাক মুখ সিটকে অদ্ভুত ভঙ্গিতে বসে রইলেন সুফিয়ান চৌধুরী। এরপর জিভ উল্টে ইয়াক শব্দ করলেন। নির্বিকার হাসি খুশি সারফরাজের হাতের তালু দেখেই বমি পেয়ে গেল সুফিয়ান চৌধুরীর। তিনি ওয়াক ওয়াক শব্দ করতে করতে খাবার ছেড়ে দৌড়ে বেসিনে গেলেন। এরপর আরও কয়েক দফা ওয়াক ইয়াক করলেন, কিন্তু পেট গলিয়ে কিছুই বেরোলো না। সকালের ব্রেকফাস্টে সারফরাজের বাঁ হাত ঢুকিয়ে খাবারের স্বাদ পণ্ড করার দায়ে সুফিয়ান গলা বাড়িয়ে অভিশাপ দিলেন। প্রাণপ্রিয় স্ত্রীর থুতো হাতে নিয়ে খুশি মনে এক হাত গালে চেপে বসে রইল সারফরাজ, যেন কত দামি কিছু হাতে নিয়ে বসে আছে সে। সুফিয়ান ন্যাপকিনে মুখ হাত মুছে নাকে উঁচিয়ে ঘৃণা প্রকাশ করে শুধালেন। সারফরাজ অবাক চোখে থুতুর পানে তাকিয়ে বলে উঠল, আপনার মেয়ে যখন ছোট ছিল তখন আরো অনেক কিছু এই হাতে ধরতে হয়েছে আমাকে কমিশনার সাহেব। এগুলো ভালোবাসা। আমার ভালোবাসার সামনে আপনার ভালোবাসা তুচ্ছ, ফিকে। আমার সবটা দিয়ে আমি আপনার মেয়েকে ভালোবাসি। এই যে থুথু দেখছেন, যেটা দেখে আপনার বমি পেল, এটা দেখে আমার আনন্দ হচ্ছে। আপনার মেয়েকে আরো ভালোবাসতে ইচ্ছে করছে, কিন্তু এমন সময় মেয়েলি স্বরে ইয়াক ইয়াক ভেসে এলো। চোখ মুখ কুচকে দুজনেই উপরে তাকালো। কণ্ঠটা রূপকথার বমির শব্দের সুফিয়ান চৌধুরীর চোখ কপালে তুলে দাঁত খিচিয়ে দৌড়ে গিয়ে নিজের বন্দুক নিয়ে এলেন। এরপর দোতলা থেকেই সেটা সারফরাজের দিকে তাক করে বলে উঠলেন। ঘটনার আকস্মিকতায় সারফরাজের মাথা ঘুরে উঠল। তাদের মধ্যে এমন কিছু দুর্ঘটনা কখনোই ঘটেনি, তবে বাচ্চা এলো কোত্থেকে? মায়া আর রেখা কোনো মতে রূপকথার বমি থামিয়ে চিন্তিত হলেন, কিন্তু রূপকথা পুনরায় বমি করে ঘর ভাসিয়ে নেতিয়ে পড়ল। মায়া রিস্ক নিতে চাইলেন না। তিনি সারফরাজকে কড়া গলায় আদেশ দিলেন হসপিটালে নিয়ে যেতে। সম্বিত ফিরে পেতে গাড়ি হাঁকিয়ে রূপকথাকে নিয়ে ছুটল হসপিটালে। এদিকে সুফিয়ান চৌধুরী ঘেমে নিয়ে একাকার। হসপিটালের সকলের সামনে হাইপার হয়ে যাচ্ছেন তিনি। আজ বোধহয় সারফরাজ গোড়াকালে পড়ল। সে শ্বশুরের প্রতি নমনীয় হলো। তার বুক শুকিয়ে ছোট হলো। সুফিয়ান চৌধুরী থেকে থেকে সকলের অলক্ষ্যে বন্দুক দেখাচ্ছেন সারফরাজকে, আর দাঁত মুখ কামড়াচ্ছেন। একটু পর ডাক্তার এসে বললেন। সারফরাজ ধপ করে বসে পড়ল ওয়েটিং চেয়ারে। সুফিয়ান চৌধুরী বন্দুক কোমরে গুজে ফিসফিস করে বলে উঠলেন। মনিটরে এক নাগারের বিপ বিপ শব্দ বৃহৎ ওটি রুমের চারিধারে কেমন ভয়ানক গর্জন তুলেছে। অপারেশন টেবিল অচেতনের রূপ চুপ কথা। ডাক্তার
গণ নিজেদের ইউনিফর্ম পরে ধীরে ধীরে ঢুকছেন ওটি কক্ষে। সব শেষে এলো রুদ্ররাজ। চুপকথাকে ঘুমন্ত অবস্থায় দেখে তার কেমন ভয় লাগলো। তার পুরো শরীর অসাড় হয়ে চোখ ঝাপসা হলো। মাথাটাও আজ কাজ করছে না, সব কিছু তালগোল পাকিয়ে যেতে চাইছে। ওটির বাইরে চুপকথার বাবা তসবিহ হাতে সামনে পায়চারি করছেন। ভদ্রলোক বিশেষ অনুরোধ করেছেন হসপিটাল কর্তৃপক্ষকে যাতে তাকে মেয়ের পাশে অ্যালাউ করা হয়, কিন্তু হসপিটাল রাজি হয়নি। দীর্ঘ সময়ের জটিল অপারেশন, ডক্টরস ব্যতীত বাইরের মানুষ না থাকাই উত্তম অপশন। সহকারী ডক্টর সব কিছু চেক করে রুদ্রের উদ্দেশ্যে বলল। সহকারী ডাক্তারের কথাখানা শুনে রুদ্রের সমস্ত শরীর ঝাঁকুনি দিল। সে ভয় পেল। প্রথমবারের মতো স্পেশাল দক্ষ নিউরোসার্জন ডক্টর রুদ্রনাথ চৌধুরী ভয় পেল। তার বোধ বুদ্ধি সব হারিয়ে গেল। হৃৎপিণ্ডের মধ্যে অসহনীয় তোলপাড়, হাত পা রীতিমতো কাঁপছে, ঘুরে উঠছে মাথা। সমস্ত ডাক্তারি বিদ্যা যেন ভুলে গেল সে। স্মৃতিভ্রম মানুষের ন্যায় কেমন ফাঁকা ফাঁকা অপরিচিত লাগছে সব কিছু। কিসের ভয় আজ কাবু করেছে বিচক্ষণ, দক্ষ, শান্ত, সুকৌশলী এই তরুণ ডাক্তারকে। নিজেকে অল্প সামলে কম্পিত হাতে ধারালো স্ক্যালপেল তুলে নিল রুদ্র। প্রচুর ঠান্ডায় তার শরীর উত্তপ্ত গ্রীষ্মের দুপুরের তাপমাত্রার ন্যায় ঘেমে উঠেছে। হাতে যেন শক্তি নেই। রুদ্র ফাঁকা ঠোক গিলল। এরপর স্কেলপেল অপর ডক্টরের হাতে এগিয়ে পড়ল। প্লিজ ডক্টর, আপনি করুন। আমি এখনো প্রিপেয়ার্ড না, আমার আরেকটু সময় লাগবে। উক্ত ডক্টর কথাটি শুনে বিস্মিত হয়ে বলল। রুদ্র হাত গুটিয়ে কিছুক্ষণ নিশ্চুপ রইল। এরপর একটা কেচি দিয়ে চুপকথার বাহুতে শক্ত আঘাত করল। কোনো নড়চড়ন নেই মেয়েটার। গভীর নিদ্রায় আচ্ছন্ন সে। মনে মনে বিসমিল্লা বলে ধীরে ধীরে হাত চালালো রুদ্র। সতর্ক নজরে বাকি ডক্টরস নিজেদের কাজে হাত লাগালো। ধীরে ধীরে সময়ের ব্যবধানে উপড়ানো হলো মাথার উপরের অংশ। তরল রঞ্জনে রুদ্রের গ্লাভস পরা হাত ভরে গেল। নানান ইনজেকশন, মেডিসিন, সার্জারি টুলস ব্যবহার করে চলতে লাগলো অপারেশন। দীর্ঘ 3.5 ঘন্টা পর লম্বা শ্বাস ফেলে নিজের মাস্ক খুলে ফেলল রুদ্র। টিউমার অপারেশন শেষ। কোনো জটিলতা তৈরি হয়নি, কিন্তু রুদ্রের মুখে হাসি নেই। চুপকথা জ্ঞান ফিরে সুস্থ হয়ে হাঁটাচলা করে হাসি খুশি স্বাভাবিক জীবনে না যাওয়া পর্যন্ত রুদ্রের মনের খচখচানি কোনোভাবেই থামবে না। অপারেশন লাইট বন্ধ হতেই রুদ্র আদেশ দিল, পেশেন্টকে আইসিইউ কেবিনে শিফট করুন, 2 দিন অবজারভেশন প্রয়োজন। নার্স আর ওয়ার্ড বয়ের সহায়তায় দক্ষ হাতে আলগোছে চুপকথাকে তোলা হলো স্ট্রেচারের। এরপর ছুটল আইসিইউ কেবিনে। রুদ্র ক্লান্ত শরীরে বের হতে চুপকথার বাবা দৌড়ে ক্রন্ধনরত স্বরে শুধালেন। রুদ্র শান্ত গলায় জবাব দিল, ভয় নেই আঙ্কেল, অপারেশন সাকসেসফুল হয়েছে। আমি কাল চুপকথার কেবিনে ঢোকবার ব্যবস্থা করে দেব আপনাকে। আজ চাইলেও দেখতে পারবেন না। ভদ্রলোক ছোট বাচ্চার ন্যায় মেনে নিলেন রুদ্রের কথা। এরপর ধপ করে বসে গেলেন ওয়েটিং চেয়ারে। রুদ্র নিজের ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আবার ফিরে এলো চুপকথার বাবার নিকট। এরপর হাত চেপে ধরে বলে উঠল, চলুন, লাঞ্চ টাইম হয়েছে। গত রাতেও আপনি কিছু খাননি। ভদ্রলোক আর মানা করল না। নিঃশব্দে উঠে দাঁড়িয়ে রুদ্রকে অনুসরণ করে চলতে লাগলো। একদিন পর চুপকথার জ্ঞান ফিরল। ডিউটিরত নার্স গিয়ে দৌড়ে রুদ্রকে ডেকে আনলো। সেই সাথে দৌড়ে এলো চুপকথার বাবা। রুদ্রকে দেখেই নীরবে কেঁদে উঠল চুপকথা। এরপর হাত বাড়িয়ে রুদ্রকে নিজের কাছে ডাকলো। রুদ্র ব্যস্ত পায়ে কাছে আসতেই চুপকথা নিজের দুর্বল হাতে রুদ্রের হাত চেপে ধরল। এরপর আবার নীরবে জল ফেলল। হাতের ইশারায় চুপকথাকে কাঁদতে বারণ করে চুপকথার বাবাকে ভেতরে আসতে বলল রুদ্ররাজ। ভদ্রলোকে মেয়ের হাত জড়িয়ে শব্দ করে কাঁদলেন, কিন্তু 2 মিনিটের বেশি তাকে থাকতে দেওয়া হলো না। চুপকথাকে শান্ত থাকতে বলে সমস্ত রিপোর্ট চেক করলো রুদ্র। এরপর নার্সকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ার নির্দেশ করল। ইঞ্জেকশন দেখে সামান্য ভীত হলো চুপকথা। রুদ্র বুঝতে পেরে নার্সের থেকে ইঞ্জেকশন নিয়ে নিজেই হাতে লাগানো ক্যানোলায় পুশ করে বলে উঠল, ঘুমাও। কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘুমে তলিয়ে গেল চুপকথা। 10 দিন হসপিটালে কাটানোর পর পুরোপুরি সুস্থ হয়ে রিলিজ নিল চুপকথা। চুপকথার বাবা আর চুপকথা যখন গাড়িতে উঠছিল তখন রুদ্ররাজ স্তব্ধ হয়ে পাশেই দাঁড়িয়েছিল। গাড়িতে উঠতে গিয়ে আবারও থেমে দাঁড়ালো সে। এরপর দৌড়ে গিয়ে ঝাঁপড়ে ধরল রুদ্রকে। আকস্মিক এহেন পরিস্থিতিতে বিস্ময় হতবাক হলো রুদ্র, কিন্তু তার খালি বুকটা হঠাৎ পরিপূর্ণ মনে হলো। পা উঁচু করে রুদ্রের নাকে চুমু খেলো চুপকথা। এরপর পলক ফেলে বুঝালো নিজের অনুভূতি। মেয়েটির স্বীকারোক্তি রুদ্রের চোখে জল এনে দিল। মাথা নেড়ে রুদ্র শুধালো, রিয়েলি?
চুপকথা লাজুক হেসে দৌড়ে গাড়িতে উঠে বসলো। চুপকথার বাবা দূর থেকে সব দেখলেন। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে ভদ্রলোক গলা উঁচিয়ে বললেন, অনাকাঙ্ক্ষিতভাবে নেলি প্রেগনেন্ট হয়ে গেল। খবরখানা শোনা মাত্র আমজাদ হায়দার এর মাথায় বাজ পড়ল। সেলিনা হতবাক রইলেন, কিন্তু আনন্দে নেচে উঠল অভিরূপ। বাবা হওয়ার খুশিতে তার সবকটা দাঁত বের হয়ে খালি হাসি পেল। সকলের সামনে নেলিকে জড়িয়ে ধরে কোলে তুলে শূন্যে ঘোরালো। এরপর নেলির কপালে কপাল ঠেকিয়ে বলল, এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাংক ইউ বউ। এরপর নেলিকে ফেলে বাইরে বেরিয়ে এলো। গ্যারেজ থেকে বাইক বের করে ছুটল সারফারাজের বাড়ি। বাড়ির আঙিনাতেই পাওয়া গেল তাকে। রূপকথার জন্য হাবিজাবি চকলেট, চিপস, ফলমূল নিয়ে কোত্থেকে যেন বাসায় ফিরছে সে। অসময় অভিকে দেখে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কিরে শালা, এই সময় কি কাজ এই বাড়িতে তোর? অভিরূপ কলার ঝাঁকে দম্ভ ভরা গলায় বলল। ও ভাই, শেষমেশে তোকে টেক্কা দিয়ে ফেললাম। পাকা হেসে সারফারাজ শুধালো, কিসের টেক্কা শুনি? বাপুতে চলেছি আমি। আর তুই আগে আগে ধেই ধেই করে বিয়ে করে কোন কচুটা করলি শুনি? অভিরূপ বাবা হচ্ছে শুনে সারফারাজের মাথায় আকাশ ভেঙে পড়ল। এবার ভূত দেখার মতো চমকে শুধালো, এই ভর দুপুরে কি সব সস্তা মজা হচ্ছে? এসব বললে আমি বোকা হয়ে যাব? মোটেও নয়। ওসব বলে আমাকে চেতানো যাবে না। অভিরূপ কিটকিটিয়ে হেসে বলে উঠল, মজা ভেবে উড়াস না ভাই, আগেই বলেছিলাম তোর মেশিন ঠিক নেই। অকাজে মেশিন নিয়ে ঘুরলে মানুষের মূল্যবান কথা তোমার কাছে সস্তা মজাই মনে হবে। এখন আর আমার হাতে সময় নেই, আসছি। মাইক ভাড়া করে সবাইকে জানাতে হবে। তুই বরং বউকে চকলেট চিপস খাওয়া। আমি তো 2 দিনের পর বাচ্চার জন্য এসব কিনবো। আহ, কি কপাল। বলেই চোখ টিপে চলে গেল হাওয়ায় বাইকে ছুটিয়ে। অভিরূপের কথায় সারফারাজ হিংসায় জ্বলে পুড়ে বলল। এরপর হন হন করে বাড়ির ভেতরে ঢুকে রূপকথার হাতে চিপসের ব্যাগ গুজে রাগ দেখিয়ে বলে উঠল, মানুষের বইয়ের বমি হলে বাচ্চা হয়, আর আমার বইয়ের হয় গ্যাস, বদহজম আর ডায়রিয়া। রূপকথা কপাল কুঁচকে রাগ দেখে শুধালো, এত বড় সাহস আমাকে নিয়ে এসব বলা! তো কি করব? অভিরূপ বাপ হয়ে যাচ্ছে, আমার ইজ্জতের প্রশ্ন উঠে এসেছে। কলার নাড়িয়ে আমাকে জং ধরা মেশিন বলেছে সে। রূপকথা ঠোঁট উল্টে বলল, দাঁত আহারে, নেলিটা ডক্টর হবে কি করে? চিবিয়ে সারফারাজ বলল, আমার জন্য টেনশন না হয়ে নেলি কি করে ডক্টর হবে সেই নিয়ে চিন্তা হচ্ছে তোমার? কেমন বউ তুমি? এমন সময় সুফিয়ান চৌধুরী এসে বলে উঠলেন। মনে মনে সারফারাজ বলে উঠল, 4 মাসে এমন কোনো জায়গা নেই যেখানে সাইনবোর্ড না মেরেছি। হাল চাষ করে জমি উর্বর পর্যন্ত করা শেষ, আর উনি এসে বলছে জমি পতিত। ওই বলছিলাম যে চাষ করার পরেও আর জমি আমার না। ভুল হয়ে গেছে আব্বা। যাবার কথা শুনে সারফারাজের মন ভার হলো। তবুও রূপকথার ভালো ভবিষ্যৎ চিন্তা করে বলল, পরশুর টিকিট কেটেছি, রাতের ফ্লাইটে চলে যাব। সারফারাজের যাবার কথা শুনে রূপকথার বুক ধক করে উঠল। সে সুফিয়ান চৌধুরীকে বলল, আমি আর যাব না বাবা, তুমি চলে যাও। সরফরাজ গেলে তারপর যাব। রাতে সারফারাজের গলা জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। এই কয় মাসে সারফারাজ তার অভ্যাসে পরিণত হয়েছে। সারফারাজের বুকে না ঘুমালে তার ঘুম হয় না। সারফারাজ পাশে থাকলে নিজেকে নিরাপদ, নির্ভয় মনে হয়। সারফারাজ তার শক্তি। সারফারাজ চলে গেলে রূপকথা তো শক্তিহীন হয়ে মুখ থুবড়ে পড়বে। সারফারাজ রূপকথার কপালে গভীর চুমু এঁকে বলল, ডোন্ট ক্রাই মাই সুইট ম্যাডনেস। আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব, প্রমিস। আর তোমাকে ছাড়া থাকতে আমারও কষ্ট হবে। নিদারুণ যন্ত্রণা মিশ্রিত মুহূর্ত কাটবে প্রতিদিন। তোমাকে ছাড়া প্রতিটা নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয় আমার। সেখানে এতদিন থাকা ইম্পসিবল। আর তুমি তো জানো তোমার জন্য আমি কতটা ম্যাড। বলেই রূপকথাকে নিজের কোলে বসিয়ে শক্ত করে চেপে ধরে পিঠে মুখ গুজল। রূপকথা ঠোঁট উল্টে কাদো কাদো স্বরে বলল, আমার প্রতিদিন তোমাকে চাই। এসব হঠাৎ হঠাৎ আসা যাওয়া আমার পোষাবে না। এখন তুমি কি করবে তুমি জানো। সারফারাজ ঘোর লাগানো গলায় বলল, এত প্রশ্রয় দিও না ওয়াইল্ড ক্যাট, একদম মেরে ফেলবো তাহলে। জানো তো তোমাকে অসহায়ভাবে খুন করতে আমি কতটা পছন্দ করি। রূপকথা ফিসফিস করে বলল, আমি তোমার হাতেই নিয়মিত খুন হতে চাই। ঠিক আছে, ওখানে বিজনেস ক্লোজ করে চলে আসবো খুব শীঘ্রই। সত্যি? সারফারাজ রূপকথার কানে ফিসফিস করে বলে উঠল। 3 সত্যি। এরপর হাতের অবাধ্য বিচরণে এলোমেলো করে তুলল রূপকথাকে।
ভাসালো সুখের সাগরে। রুদ্র এসে দাঁড়ালো মায়া কুঞ্জনের সামনে। এরপর দুরু বক্ষে বাড়ির ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে কাজ করছিলেন মায়া। মায়াকে দেখে লজ্জায় আড়ষ্ট হয়ে গলা খাকারি দিল রুদ্ররাজ। এরপর ডেকে উঠল। ফুপি। রুদ্রের ডাক পেয়ে চমকে উঠলেন মায়া। এরপর রুদ্রের কাছে দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে বলে উঠলেন, আমার আব্বা, এতদিন পর ফুপিকে মনে পড়লো? রুদ্র মায়াকে শক্ত করে চেপে ধরে নীরব অশ্রু বিসর্জন দিল। এরপর ধরে আসা গলায় বলল, আমাকে তোমার নিজ হাতে বিয়ে দেবে ফুপি? তুমি ছাড়া তো আমার কেউ নেই, আমার মা হবে ফুপি। মায়ার শব্দ করে কেঁদে মাথা ঝাঁকালেন। এরপর বলে উঠলেন, সারফারাজের মতো করেই আনন্দ ধুমধামে বিয়ে হবে তোর। আমার বউ আমার বাড়িতে উঠবে, নিয়ে চল আমার মেয়ে বাড়িতে। 1 বছর পর ফিরল সারফারাজ। মুখোমুখি দাঁড়িয়ে আছে সারফারাজ আর সুফিয়ান চৌধুরী। সুফিয়ান চৌধুরীকে শক্ত করে বুকে জড়িয়ে সারফারাজ বলে উঠল, শুদ্ধ পুরুষ হয়ে ফিরে এসেছি বাবা। আপনি আমাকে আর খারাপ মানুষ বলতে পারবেন না। সমস্ত পাপের কারবার ওখানেই দাফন করে এসেছি। সুফিয়ান চৌধুরী শক্ত করে সারফারাজকে জড়িয়ে ধরে কেঁদে বলে উঠলেন। সারফারাজ উচ্ছ্বসিত চোখে মুখে ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বেরিয়ে গেল সুফিয়ান চৌধুরীর বাংলো থেকে। তাকে খুব দ্রুত বাড়ি ফিরতে হবে। ছোট বউটা যে অধীর অপেক্ষার প্রহর গুনছে। তাকে বুকে জড়ালে তবেই নিভে দীর্ঘদিন ধরে চলতে থাকা হুতাশন। আই এম কামিং ডিয়ার রূপকথা, মাই সুইট ম্যাডনেস। ভীরু চোখ সারফারাজের পানে তাকিয়ে রয়েছে রূপকথা। মানুষটাকে কেমন নতুন নতুন ঠেকছে। অথচ মাস 2 আগেই চুপিসারে তার সাথে কেটেছে আনন্দ ঘন অন্তরঙ্গ মুহূর্ত। সেবারের কিছু শিহরণ জাগানো স্মৃতি মনে পড়তেই রূপকথা আরেকটু লালচুকলতার ন্যায় ঢলে পড়ল। সারফারাজ ঠোঁটের কোণে বাঁকা হাসির প্রলেপ লাগিয়ে 1 কদম এগোলো। প্রেমিক পুরুষের এহেন সাংঘাতিক পদচ্ছাপে কেঁপে উঠল রূপকথা। এরপর ধীর পায়ে 2 কদম পেছালো সে। সারফারাজ সম্মোহনী হাসল। কি ভয়ানক সেই হাসির রেশ! মনে হচ্ছে এক্ষুনি রূপকথাকে দুমড়ে মুচড়ে ধূলিকণায় রূপান্তর করে হাওয়ায় উড়িয়ে দেবে। পরনের শাড়ির কুচি 2 হাতে আগলে ধরে ধীরে ধীরে পালানোর চেষ্টা করল রূপকথা। সারফারাজ পালাতে দিলে তো? কারণ সে জানে আর কয়েক মুহূর্ত পর প্রেয়সী নিজেই এসে তার কারাগারে বন্দী হবে। তীর তীর করে রীতিমতো কাঁপছে রূপকথার উষ্ঠ যুগল। সেই সাথে এই চোখের পাতা। ভারী নিঃশ্বাসে ওঠানামা করছে বুক। হাত পা বরফসম হিম। পেছাতে পেছাতে কর্নার টেবিলের সাথে আটকে গেল রূপকথা। সারফারাজ তেড়ে গিয়ে রূপকথার শাড়ির আঁচল গলিয়ে মেদহীন কটিদেশ চেপে ধরে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, পালানোর সকল পথ বন্ধ রানী সাহেবা। উপরমহল থেকে হুকুম এসেছে, তারা নাতি নাতনির মুখ দেখতে চায়। সারফারাজের এহেন কথায় লজ্জায় মরণ হলো রূপকথার। তার সফেদ গালজোড়া রক্তিম গোলাপি হলো। সে সাথে ধরাস ধরাস করে বুকে দামামা বাজালো। সারফারাজের 2 বাহু শক্ত করে খামচে মাথা নত করে রূপকথা কম্পিত গলায় বলে উঠল, তোমায় দেখে ভয় করছে। সারফারাজ অল্প ঠোঁট এলিয়ে হাসল। বড্ড মোহনীয় সেই হাসি। সে রূপকথার ঠোঁটের দিকে ঝুঁকে বলে উঠল, গতবার কোথায় ছিল এই ভয়? জঙ্গলি বিড়ালের মতো কামড়েছিল আমার সারা শরীরে, আর আজ? রূপকথা সারফারাজের মুখে চেপে ধরল নিজের তুলতুলে কোমল হাতের পিষ্টনে। এরপর সারফারাজের বুকে মুখ লুকিয়ে বলে উঠল, বেশরম। এই শব্দে সারফারাজ এলোমেলো হলো। গায়ের শার্টের বাটন খুলতে খুলতে রূপকথাকে নিজের একদম কাছে এনে ঘোর লাগা গলায় বলল, যতটুকু নিজেকে সামলে রেখেছিলাম, এই একটা শব্দই তার আগল ভাঙলে তুমি। এবার আমাকে রোখার শক্তি কই বিবি জান? সারফারাজের কলার চেপে রূপকথা চোখে চোখ রাখল। এরপর গলা টিপে ধরে বলে উঠল, দেখি কেমন হিম্মত। চোখ বুজে প্রশস্ত হাসল সারফারাজ। এরপর এক ঝটকায় রূপকথাকে কোলে তুলে বিছানায় ফেলে লাইট নিভিয়ে ফিসফিস করে শুধালো, আই থিঙ্ক লাইট অন করেই আবার হিম্মত দেখানো উচিত মিসেস সারফারাজ। অ্যাম আই রাইট? ছোট বিড়ালের ন্যায় সারফারাজের গালে নাক ঘষে রূপকথা মিয়ে আসা গলায় বলল, বেহায়া পুরুষ, মুখে এক রত্তি লাগাম নেই। লাগাম ধরার জন্য তুমি আছো না? বলে উন্মাদ হলো সারফারাজ। শিহরণে কুকড়ে সারফারাজের চুল খামচে ধরে রূপকথা বলে উঠল, তাড়াতাড়ি করে, কোনো ভুল হয়ে যাচ্ছে না তো? আর দেরি করলে বাচ্চার মুখে বাপ ডাক শোনার আগেই ওপারের টিকিট কাটতে হবে। বেবি সুইং বেডে মৃত আর্তনাদে কাঁদছে অভিরূপের 4 মাস বয়সী ছেলে নিনাদ।
ছেলের কান্না কর্ণকুহরে পৌঁছাতে ধরফর করে ঘুম থেকে লাফিয়ে উঠল অভিরূপ। নেলি গভীর ঘুমে আচ্ছন্ন, সারা রাত ঘুমোতে পারেনি। নেলির ঘুম যাতে না ভেঙে যায় সেই ভয়ে ছেলেকে ঝটপট কোলে তুলে বাইরে বেরিয়ে গেল অভিরূপ। এরপর ডায়াপার চেক করে কান্নার হেতু উদ্ঘাটন করল। ছেলে পটি করেছে। কারো সাহায্য ছাড়াই ডায়াপার চেঞ্জ করে উষ্ণ জলে নিনাদের শরীর মুছিয়ে বোন অন্তর কাছে নিনাদকে রেখে গেল ফর্মুলা বানাতে। ফিরল মিনিট 5 পর। এরপর ছেলেকে পরম যত্নে ফিডার খাইয়ে ঢেকুর তুলল। অভিরূপের মা দূর থেকে এই দৃশ্য দেখে মুচকি হাসলেন। ছেলেটা ছোট থেকে গোছালো পরিপাটি, কি সুন্দর বইয়ের কাজে সাহায্য করে, সেই সাথে কাজের ফাঁকে ফাঁকে বাচ্চার যত্ন নেয়। অভি, নেলি, অন্ত, নিনাদ যেন ভালো থাকে, সুখে থাকে সেই দোয়া করে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে হাত তুললেন ভদ্রমহিলা। এরপর রান্নার কাজে মন দিলেন। নেলির ঘুম ভাঙল সকাল 10টার আরও অনেক পরে। বিছানায় অভি, নিনাদ কেউ নেই। ঘড়িতে সময় বুলিয়ে দৌড়ে বাইরে এলো নেলি। ড্রয়িং রুমে ছেলেকে নিয়ে গান গাইছে আর আবোল তাবোল বকবক করছে অভিরূপ। মানুষটার মায়াবী চেহারার পানে তাকিয়ে স্বস্তিতে চোখ বুঝল নেলি। তাদের বিবাহিত জীবন বড্ড আনন্দের যাচ্ছে। এই 1 বছরে বোরিং কী জিনিস নেলি কখনো উপলব্ধিই করতে পারেনি। নেলি ভাবে সঠিক জীবনসঙ্গী ছাড়া মানুষ কখনোই সুখী হতে পারে না। জীবনে সুখী হতে দরকার একটা পারফেক্ট মানুষ, একটা ভরসাযোগ্য হাত, নিরাপদ বুক আর দিন শেষে ক্লান্তিতে মাথা হেলানোর মতো একটা কাঁধ। নেলিকে দেখতে পেয়েই অভি বলে উঠল। আজ তোমার ক্লাস আছে না? নেলি মাথা ঝাঁকালো। অভির মা প্লেটে খাবার সাজিয়ে টেবিলে দিয়ে বলে উঠল। তাড়াতাড়ি খাবারটা শেষ করে ক্লাসে যাও মা। দাদা ভাইকে আমি অন্তু দেখে রাখবো। অভি তোমায় পৌঁছে দেবে। মন দিয়ে ক্লাস করবে। তোমার চিকিৎসা পেয়েই যেন মরতে পারি এই দোয়া করি উপরওয়ালার কাছে। নিনাদকে কোলে নিয়ে একটু আদর করে নেলি বলে উঠল। আজকাল নিজের বিজনেস নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকছে সারফারাজ। নিজের কোম্পানি দাঁড় করাতে বেশ হিমশিম খেতে হচ্ছে তাকে। এদিকে রূপকথা নতুন জেদ শুরু করেছে। সে ক্যালিফোর্নিয়ায় ফরেস্ট প্যালেসে গিয়ে থাকবে। ওই প্যালেস নাকি তাকে বড্ড আকৃষ্ট করে। এতেই ক্ষান্ত নয় মেয়েটি। করেছে সাংঘাতিক এক আবদার। সারফারাজ সাধু সামন্ত হলে সে সারফারাজকে পরিত্যাগ করবে, কারণ সে জেনে বুঝে এক ভয়ানক মানুষকে বিয়ে করেছিল। মানুষটার জেন্টলম্যান রূপ তার মোটেও সহ্য হচ্ছে না। গল্পের নায়কদের মতো খারাপ মানুষকে সারফারাজ পেটাবে, এটা রূপকথার কাছে উপভোগ্য। কোমরে পিস্তলহীন সারফারাজকে কেমন যেন লেডিস টাইপ লাগে তার কাছে। স্ত্রীর মনের এহেন লোমহর্ষক ভাবনায় সারফারাজ ভয় চমকে ওঠে। এ কেমন মেয়ে মানুষ সে ভেবে পাই না। বেচারা ক্যাপ্টেন বেঁচে থাকলে সারফারাজ নিশ্চিত তাকে জিজ্ঞেস করত, এমন ডেঞ্জারাস পেজ দুনিয়াতে আপলোড করলেন কি করে? সন্ধ্যার একটু আগে আগে সারফারাজ ফিরল বাড়িতে। ড্রয়িং রুমে আজ চঞ্চল মেয়েটাকে দেখা গেল না। মায়া চৌধুরীকে সারফারাজ ব্যস্ত ক্লান্ত গলায় শুধালো। আমার বউ কোথায়? মায়া বিকেলের নাস্তা বানাতে বানাতে উত্তর করলেন। দুপুরের পর থেকেই পড়ে পড়ে ঘুমাচ্ছে। 2বার ডেকেছি, চোখ তুলে দেখতেই পাচ্ছে না। ভাবলাম জ্বর টর এলো কিনা, কিন্তু তাপমাত্রা স্বাভাবিক। বাকি কথা শুনল না সারফারাজ। দৌড়ে উপরে গিয়ে রূপকথার পাশে বসে মাথায় বিলি কেটে নরম গলায় ডাকলো। রূপ খারাপ লাগছে শোনা? সারফারাজের গলা পেয়ে অল্প চোখ খুলল রূপকথা। এরপর আবার ঘুমিয়ে গেল। সারফারাজ আর বিরক্ত করল না। নিজের পোশাক পাল্টে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলো। ক্যালিফোর্নিয়ার ডায়মন্ড বিজনেসটা এখনও রানিং। ডেভিন আর ব্রাউনি সামলায় সেটা। মাঝে মধ্যে অভিরূপের ইচ্ছে ওখানেই সেটেল হওয়া। নীলের পড়াশোনা আর ছোট বাচ্চার জন্য সম্ভব হচ্ছে না, কিন্তু তার মা বোন ক্যালিফোর্নিয়াতেই থাকেন বেশিরভাগ। রূপকথা সন্ধ্যার আরও অনেক পরে উঠল। তার মাথাটা কেমন ঘুরছে আজ। রূপকথাকে উঠতে দেখে বিছানায় রূপকথার পাশে বসে সারফারাজ মাথায় হাত বুলিয়ে শুধালো। কয়েকদিন ধরেই দেখছি এভাবে শুধু ঘুমাচ্ছ। কি হয়েছে তোমার? ডক্টরের কাছে যাবে? শরীর কি বেশি খারাপ করলো? রূপকথা 2 হাত মেলে সারফারাজকে জড়িয়ে ঠোঁট উল্টে চোখ বুজে রইল কিছুক্ষণ। এরপর বাচ্চাদের মতো করে বলল, এই মাসে আমার পিরিয়ড মিস হয়েছে, এরপর থেকে এমন লাগছে। কথাটা সারফারাজের মাথায় তৎক্ষণাৎ ক্যাচ করলো। সে অবিশ্বাস্য চোখে রূপকথার পানে তাকিয়ে উচ্ছ্বসিত গলায় শুধালো। রিয়েলি? রূপকথা মাথা ঝাঁকালো। সারফারাজ রূপকথাকে কোলে তুলে বলে উঠল। এক্ষুনি হসপিটালে যাব, চলো।
রূপকথা না যাবার জন্য কিছুক্ষণ আইঢাই করল, কিন্তু বিশেষ ফল হলো না। এক প্রকার জোর করেই নিয়ে চলল হসপিটালে। সারফারাজের বাড়িতে আজ চাঁদের হাট বসেছে। রূপকথা অন্তঃসত্ত্বা। কথাটা জানার পর সুফিয়ান চৌধুরী আর রেখা তাৎক্ষণিক চলে এসেছেন। মায়া চৌধুরী আনন্দে যেন আর ধরছে না। নকশি কাঁথা কটা সেলাই করবেন তার হিসেব জুড়ছেন তিনি। এদিকে লজ্জায় লাল হয়ে ঘরে দোয়া টেনেছে রূপকথা। সারফারাজ কেউ অ্যালাউ করছে না তার ঘরে। সুফিয়ান চৌধুরী চোখে মুখে পূর্ণতার ছাপ। তিনি গোপনে সারফারাজকে বাইরে ডাকলেন, ডেকে দ্রুত পদে বাইরে বেরিয়ে গেলেন। পিছু পিছু সারফারাজ এলো। সারফারাজকে পেয়ে শক্ত করে বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদলেন সুফিয়ান। সারফারাজ বিনা বাক্যেও ব্যয়ে সুফিয়ান চৌধুরীর পিঠে হাত বোলালো। নিজেকে দীর্ঘ সময় বাদে সামলে সুফিয়ান চৌধুরীর টিস্যু দিয়ে নাক মুছে ভগ্ন কণ্ঠে বললেন। সুফিয়ান চৌধুরী কান্নায় আবেগী হয়ে হাসতে হাসতে কেঁদে ফেলল সারফারাজ। এরপর চোখের জল আড়াল করে বলে উঠল, এত ভালোবাসলে আমি কিন্তু এখন খেতে ফেলবো শ্বশুর আব্বা। আপনি আমাকে কাঁদানোর পায়ে তারা করছেন, তাই না? পেরিয়ে গেছে 9টি মাস। এই 9 মাসে সকলের জীবনে শুধু আনন্দের ধারাই বয়ে গিয়েছে। দুপুরের পর রূপকথার লেবার পেইন উঠেছে। তৎক্ষণাৎ তাকে হসপিটালে আনা হয়েছে। নিজের জরুরি কাজ ফেলে সারফারাজ ছুটে এসেছে হসপিটালে। সুফিয়ান চৌধুরী আর সারফারাজের চঞ্চল পদচারে ভারী হয়ে উঠল হাসপাতালের করিডর। সময় যেন আর কাটে না। রেখা মায়া চুপিসারে দোয়া পাঠ করছেন। সারফারাজ ভয়ে ঘেমে নিয়ে উঠল। রূপকথা ঠিক আছে তো? এই চিন্তায় তার প্রেশার বেড়ে গেল। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে কেঁদে উঠল নবজাতকের কণ্ঠ। সুফিয়ান হো হো করে হেসে উঠলেন। বসা থেকে দাঁড়িয়ে গেলেন মায়া রেখা। সময় গড়াতেই নীল তোয়ালেতে পেঁচিয়ে আনা হলো তুষারতুল্য সফেদ এক তুলার ন্যায় শিশু। নার্সকে পেয়ে ব্যাকুল গলায় সারফারাজ শুধালো। রূপকথা ঠিক আছে? নার্স মিষ্টি হেসে বাচ্চায় গিয়ে বলল। সারফারাজ কোলে নিল বাচ্চাকে। এরপর ছুটল ভেতরে। রূপকথাকে আগে দেখা চাই। ক্লান্ত শরীরে নেতিয়ে বেডে শুয়ে আছে রূপকথা। সারফারাজ রূপকথার পাশে চেয়ারটায় বসে রূপকথার কপালে চুমু আঁকল। এরপর চোখের জল মুছে এক হাতে বাচ্চাকে জড়িয়ে অন্য হাতে রূপকথার হাত চেপে বলল, আমাদের সন্তান রূপকথা। রূপকথা প্রশস্ত হেসে সন্তানকে হাত বাড়িয়ে কাছে নিল। এরপর বুকে জড়িয়ে বলে উঠল, বাবার মতো সাহসী আর বুদ্ধিদীপ্ত হও। সারফারাজ রূপকথার হাতে চুমু আঁকল। এরপর নিজের হাতের মুঠোয় ভরে বুকের কাছে চেপে ধরে রাখলো হাতখানা। রূপকথা শুধালো, কি নাম ঠিক করলে ছেলের জন্য? বুক উঁচু করে সারফারাজ শ্বাস ফেলল। এরপর ভারী গলায় বলল, শাহরান শাহজাইন, আমার পুত্র, আমার চাঁদ, আমার অজস্র ভালোবাসার খনি, আমাকে আটকানোর একমাত্র শিকল, আমার জান। সারফারাজের ফরেস্ট প্যালেস যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বিশাল রাজপ্রাসাদ তুল্য বাড়িটি দীর্ঘদিন শুনশান নীরব থাকার পর মানুষের হাসি আনন্দে পুনরায় মুখরিত হয়েছে। সিয়েরা ফরেস্ট এখন আর ভয়ানক গা ছিমছমে অরণ্য নয়। সময়ের বিবর্তনে এখানে জনমানবের কোলাহল বেড়েছে। বড় বড় বিত্তশালীরা শহর থেকে একটু নিরিবিলি আর প্রকৃতির মাঝে বিলীন হবার সদিচ্ছায় এখানে বসতি গেড়েছে। ঘরের বাইরে পা রাখলেই এখন আর ভয়ানক বন্য পশুর ডাক শোনা যায় না। বিশাল অজগর সে যেন এখন দুঃস্বপ্ন। মাঝে মাঝে বুনো হরিণের দল ওক গাছের ছায়ায় এসে বিশ্রামে পাতে, কিন্তু মানুষের আনাগোনা দেখলেই দৌড়ে পালায়। চোখ জোড়ানো সেই দৃশ্য। আলপাইন এরিয়ায় চারপাশে নানান ঢঙের প্রতিবেশী। বাড়ির বাইরে কদম ফেললে এখন আর নেকড়ের হাউলিং শোনা যায় না। এখন বাতাসে ভেসে বেড়ায় প্রতিবেশীর কুশলাদি। রূপকথা জেদের তোপে পড়ে কেউ আর টিকতে পারেনি বাংলাদেশে। শাশুড়ি, বাবা, মা, সন্তান সব নিয়ে হাজির হয়েছে সারফারাজের চেনা পরিচিত আবাসস্থলে। রূপকথা নিজের MBBS শেষ করে ইন্টার্নি করে মাস্টার্স অফ সার্জারির জন্য পড়াশোনা করছে। আর সারফারাজ নিজের বিজনেস সামলায়। ওসব খুন খারাপি ছেড়েছে কিনা কে জানে। তবে প্রায় সময় গভীর রাতে আধারে তাকে ঘরের বাইরে পা ফেলতে দেখা যায়। যখন ফিরে তখন ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা খেলা করে, সেই সাথে শীতল নির্লিপ্ত দৃষ্টি। যেন গত রাতে সে ঘরেই ছিল, কিচ্ছুটি হয়নি। কিন্তু টিভি খুললে গা ছমছমে নিউজ। সুফিয়ান চৌধুরী অবসর নিয়ে
হয়েছেন আরও বছর তিনেক আগে। একমাত্র নাতিকে নিয়েই তার সকল জল্পনা কল্পনা খেলাধুলা। মায়া রেখা আগের থেকে একটু বয়স্ক হয়ে গিয়েছেন। অভিরূপের মা গত হয়েছে মাস 6 আগে। বোন অন্তর বিয়ে হয়েছে ক্যালিফোর্নিয়ায় সিটিজেনশিপ পাওয়া এক ভদ্র ফ্যামিলিতে। নেলি একজন মেডিকেল অফিসার হিসেবে ক্যালিফোর্নিয়ার একটা হসপিটালে নিয়োগপ্রাপ্ত রয়েছে। নিনাদ 7.5 বছরের বালক। সকলেরই পরিপূর্ণ সুখের সংসার। এখানে দুঃখের হাতছানি নেই। দুঃখ বলতে একটাই, তা হচ্ছে শত চেষ্টার পরেও রূপকথা দ্বিতীয়বার মা হতে পারছে না। এই নিয়ে অবশ্য সারফারাজের কোনো আফসোস নেই। সে তার ছেলের মধ্যেই সমস্ত সুখ খুঁজে পায়। কিন্তু রূপকথার একটা কন্যা সন্তানের প্রত্যাশায় রাত হলেই সারফারাজের বুক ভেজায় চোখের জলে। সারফারাজের বিশ্বস্ত দেহরক্ষী ইয়ংকে বছর 2 আগে গ্রহণ করেছে এরিকা। লুইসের মায়ের অনুরোধে তাকে এই কঠিন পথ অবলম্বন করতে হয়েছে। প্রথমে এরিকা ইয়ংয়ের থেকে দূরে দূরে থাকলেও ইয়ংয়ের ভালোবাসায় নিজেকে একটু একটু সামলাতে শুরু করেছে সে। ইয়ং এরিকার উপরে কোনো জবরদস্তি চালায়নি, বরং সে অপেক্ষায় আছে একদিন এরিকা সব ভুলে তাকে ভালোবাসবে। ও হ্যাঁ, এত কিছুর ভিড়ে আপনাদের তো আসল মানুষের খবরই দেয়া হলো না। ঠিক ধরেছেন, শাহরান শাহজাইন। বয়স 6.5। শারীরিক গড়ন, চেহারা আর তীক্ষ্ণ বুদ্ধিতে সারফারাজকেও ছাড়িয়ে গেছে সে। কথায় কথায় সারফারাজের নাম ভাঙিয়ে মানুষকে হুমকি ধামকি দেয়া তার নিত্যদিনের কাজ। বেশি ভয় থাকে ইয়ং, কারণ ছোট মাফিয়ার অর্ডারে শেষ নেই। মুখ থেকে অর্ডার বের করা মাত্র তার সামনে হাজির করা চাই। সারফারাজ বেশ কয়েকবার শাসিয়ে ধমকে ঠিক করার চেষ্টা করেছে ছেলেকে, কিন্তু তার নিজের রক্তই চেয়ে বইছে ছোট দেহটায়। নিজের রক্তকে নিজেই বাগে আনতে হিমশিম খেতে হয় তার। শাহরান সুফিয়ান চৌধুরীর চোখের মণি। নাতির 7 খুন মাফ তার কাছে। কেউ তার নাতিকে চোখ গরম করলে তার চোখ উপড়ে নেবার সুযোগ খুঁজেন এই ভদ্রলোক। নাতির কোনো দোষ তার চোখেই পড়ে না। তার মতে পৃথিবীর সমস্ত দোষ শুধু সারফারাজের। অভিরূপের ছেলে নিনাদের সাথে শাহরানের গলায় গলায় ভাব। সারফারাজ আর অভিরূপ নিজেদের বন্ধুত্ব খুঁজে পায় এই দুইজনের মধ্যে। নিনাদ সবসময় আগলে নেয় শাহরানকে। শাহরান যতটা দুষ্টু আর কুমতলবের অধিকারী, নিনাদ ততটাই শান্ত আর বিচক্ষণ। সারফারাজের বৃহৎ ড্রয়িং রুমে খেলা করছে নিনাদ, সুফিয়ান চৌধুরী আর শাহরান। রূপকথা রান্নার কাজে ব্যস্ত। মায়া আর রেখা নিজেদের ঘরে রেস্ট নিচ্ছে। সারফারাজ এঞ্জেলোকে কোলে নিয়ে বসে বসে ল্যাপটপে নিজের ব্যক্তিগত কাজ সারছে। এমন সময় বেজে উঠল কলিং বেল। শাহরান আওয়াজ পেতেই উঠে দাঁড়ালো, এরপর দৌড়ে গিয়ে খুলল দরজা খুলতেই নীল চোখের অধিকারী ধবধবে ফর্সা পুতুলের ন্যায় এক মুখশ্রীতে তার নজর আটকালো। শাহরান অনিমেষ চেয়ে রইল সে বাচ্চাটার প্রতি। তার কেমন আদর জাগলো। ইচ্ছে হলো গাল দুটো টিপে দিতে আর কোলে নিয়ে আদর করতে, কিন্তু অপরিচিত মানুষ বিধায় নিশ্চুপ দাঁড়িয়ে রইল। রূপকথা গলা উঁচিয়ে বেশ কয়েকবার ডাকলো। শাহ, কে এসছে? উত্তর এলো না ছেলের। রান্না ফেলে দ্রুত পদে ড্রয়িং রুমে এলো রূপকথা। সেই সঙ্গে নিজের কাজ ফেলে নিচে নামলো সারফারাজ। উৎকণ্ঠা আর আগ্রহ নিয়ে সারফারাজ রূপকথা দুজনেই দরজার সামনে যেতেই বিস্ময়ে হতবাক রইল। দরজার অধীর অপেক্ষায় দাঁড়ানো রুদ্র আর চুপকথার কোলে পুতুলের ন্যায় দেখতে একটা বাচ্চা মেয়ে। বয়স বোধহয় 1.5 কি 2। দেখতে হুবহু মায়ের মতো, কিন্তু চোখ জোড়া পেয়েছে বাবার। সারফারাজ উচ্ছ্বাস আর বিস্ময় দুই ধরে রাখতে না পেরে রুদ্রকে বুকে টেনে শক্ত করে জড়িয়ে বলল, হোয়াট আ সারপ্রাইজ! এতগুলো বছর পরে মনে পড়লো আমাদের কথা। একটা ফোন পর্যন্ত করিস না কোনোদিন, আজ হঠাৎ? আয় আয়, ভেতরে আয়। মা তোর কথা ভেবে প্রায়ই কেঁদে বুক ভাসায়। রূপকথা রুদ্রের মেয়েকে কোলে তুলে চুপকথাকে হাসি মুখে ভেতরে আসতে ইশারা করল। মায়া ঘরের ভেতর থেকে হট্টগোলের শব্দ পেয়ে বেরিয়ে এলেন বাইরে। বয়সের ভারে চোখে একটু কম দেখেন আজকাল। চশমা ছাড়া দূরের জিনিস দেখতে কষ্ট হয়, কিন্তু গলাটা বেশ পরিচিত মায়ার। রুদ্রের কণ্ঠ সুবহান চৌধুরীর মতো। মায়ের মনে হলো তার বাবা হেসে হেসে কথা বলছে। চোখের সামনে বাবার পুরনো স্মৃতি মনে পড়তেই চোখ ভিজে উঠল তার। চোখের জল আড়াল করে সিঁড়ি ধরে নিচে নামলেন তিনি। এরপর রুদ্রের সামনে দাঁড়িয়ে অভিমানী গলায় জিজ্ঞেস করলেন, এত বছর পর তোর আমাদের কথা মনে পড়লো বাবা? একটা ফোনও করিস না কোনো দিন। আমরা বুঝি এতটাই পর? সেই যে বিয়ের পরের দিন এই বিদেশে পাড়ি জমালি, আর এলি না। তোদের একটা খোঁজও নেওয়ার কোনো মাধ্যম আমাদের ছিল না। কেন রে, কী দোষ করেছি আমরা?
মায়ের অভিযোগে মাথা নিচু করে স্তব্ধ রইল রুদ্ররাজ। এরপর নিজেকে সামলে বলে উঠল, তোমাদের সুখে নজর দিতে চাই না ফুপি, আমার ছায়া যে বড্ড কালো কুচকুচে। সারফারাজের জীবনে আমি কি করে আমার অভিশপ্ত নজর ফেলতে পারি বলো? এজন্য ইচ্ছে করেই নিজেকে আড়াল করে রাখি। কিন্তু ফুপি, বিশ্বাস করো, আমি দূর থেকে তোমাদের খবর রাখি। যখন দেখি তোমরা সবাই মিলেমিশে ভালো আছো, তখন খুব আনন্দ পাই জানো। কিন্তু হিংসেও হয়, বড্ড লোভ জাগে। ইস, আমিও যদি তোমাদের সঙ্গে এই অন্তহীন আনন্দের শরিক হতে পারতাম। কথাগুলো বলতে বলতে রুদ্রের গলা ভার হলো, চোখে জল জমল, কিন্তু নিজের অনুভূতিকে প্রশ্রয় দিল না সে। পলক ঝাপড়ে চোখের জল আড়াল করে পুনরায় বলে উঠল, আমার মেয়েকে তোমাদের দেখাতে এনেছি ফুপি। তুমি তো জানতে চুপকথার কন্ডিশন। ওর শারীরিক অবস্থা ঠিক না থাকার কারণে কয়েক বছর আমরা সন্তান নেবার চিন্তা পর্যন্ত করতে পারিনি। সারফারাজের ছেলে হয়েছে শুনে খুব খুশি হয়েছিলাম তখন। বিধাতা ওকে 2 হাত ভরে দিয়েছে। বিধাতা দেওয়া শাস্তি আমি হাসি মুখে মাথা পেতে নিচ্ছি ফুপি। তিনি আমাকেও 2 হাত ভরে দিচ্ছেন, কিন্তু একটু দেরিতে। এতেই সন্তুষ্ট আমি, কারণ বিধাতা যে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তা ঢের টের পাই আমি। অনেক অন্যায় করেছি, তাই না? একটু সাজাতে যদি সব পাপ দুনিয়াতেই মৌকুফ হয়, তবে ক্ষতি কি? সারফারাজ রুদ্রের কাঁধে চাপড় মেরে বলে উঠল। এখন ওসব ধরে বসে আছিস? আমি তো কবেই ভুলে গেছি, তুইও ভুলে যা। রুদ্ররাজ মাথা নাড়ল, সে ভুলবে না। চাইলেও এসব সে ভুলতে পারবে না, এমনকি সে ভুলতে চায়ও না। রুদ্ররাজ ইতস্তত গলায় বলে উঠল, এসব দ্রুত ভুলে গেলে আমি আবার সীমা লঙ্ঘন করতে পারি। তাই ক্ষতটাকে প্রতিদিন নিয়ম করে খুঁচিয়ে তাজা করি আমি, যাতে দ্বিতীয়বার একই ভুল করার দুঃসাহস না জাগে। শরীরে বেইমানের রক্ত কিনা, এই নিকৃষ্ট রক্ত ধুয়ে মুছে সাফ করা তো সম্ভব নয়, তাই না? আর কেউ কথা বাড়ালো না। এমন সময় সাহারান এসে রূপকথাকে বলে উঠল। ওকে একটু কোলে নিতে পারি মাম্মা? রূপকথা তাৎক্ষণিক মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ বাবা, অবশ্যই। আর ও তোমার কি হয় জানো? সাহারান চট করে বুদ্ধিদীপ্ত কণ্ঠে শুধালো। কি হয়? আত্মীয় হয়? রুদ্র প্রশস্ত হেসে সাহারানকে কোলে তুলে বলল। ও তোমার বোন হয় বাবা। বোন সম্বোধন শুনেই সাহারানের কেমন রাগ উঠল। তার চোখ লাল হলো, সেই সাথে নাকের ডগা। সারফারাজ খেয়াল করল তার ছেলের চোখ টলমলে। অনেক রেগে গেলে, তার মনোকষ্ট পেলে ছেলের এমন অবস্থা হয়। হঠাৎ এই মুহূর্তে কি এমন হলো সারফারাজ বুঝতে পারল না। আকস্মিক সাহারানের এমন মুখায়ব দেখে ঘাবড়ে গেল রুদ্র। ঘটনা বেগতিক বুঝতে পেরে রুদ্রের থেকে ছেলেকে টেনে নিজের কোলে এনে আদর বুলিয়ে ফিসফিস করে শুধালো। পাপাকে বলো কি হয়েছে, হঠাৎ এত কষ্ট কেন? সারফারাজের গলা জড়িয়ে সাহারান ফিসফিস করে বলে উঠল। ওকে কি বিয়ে করা যায় না পাপা? ছেলের এহেন অদ্ভুত কথা শুনে বিষম খেলো সারফারাজ। কাশতে কাশতে তার দম আটকানোর অবস্থা হলো। সারফারাজের এমন অবস্থায় সকলে অবাক হলো, সেই সাথে ব্যস্ত হলো রূপকথা। সারফারাজ নিজেকে সামলে চোখ গরম করলো সুফিয়ান চৌধুরীর পানে। জামাই শ্বশুরের চোখেই চলল দীর্ঘ সময়। কেউ বুঝলো না চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কে কি বলছে, কিন্তু যাদের বোঝার তারা ঠিকই বুঝলো। চোখ ইশারার সাথে সাথে আঙ্গুল মুচড়ে দেখালো সুফিয়ান চৌধুরী। সারফারাজ দাঁত কিরমির করে বোঝালো। প্রতিশোধ নেবার জন্য আমার ছেলের মাথাটা এই বয়সেই খেলেন আব্বা। ঠিক আছে, পরে দেখছি আপনাকে। আজকাল সুফিয়ান চৌধুরীর কথার মূল বিষয়বস্তু হচ্ছে সাহারানের বউ। পক্ষীরাজের ঘোড়া দিয়ে স্নো হোয়াইটের মতো টুকটুকে বউ আনবে তারা নানা নাতি মিলে। এরপর সেই বউকে আদর করে বুকে জড়িয়ে ঘুম পাড়াবে সাহারান। এতেই ক্ষান্ত হয়নি এই নানা নামক ইতর লোক। সাহারানের পাপ কিভাবে তাকে নাকানি চোবানি খাইয়ে তার একমাত্র মেয়েকে হাসিল করেছে, সেসব গপ্প রসিয়ে রসিয়ে বলে নাতিকে করেছে ইচড়ে পাকা। গল্পকে সত্যি ভেবে ছেলে এখনই বিয়ের স্বপ্ন দেখছে, এই কথা সারফারাজ প্রকাশ করবে কি করে? তাও আবার এমন মানুষের মেয়েকে নিয়ে ছেলে স্বপ্ন দেখতে আরম্ভ করেছে যে তার নিজের বউকেই নিয়েই একসময় টানাটানি করেছে। এদিকে কথায় কথায় নানান কথা হলো। সুযোগ পেতেই সাহারান শুধু রুদ্রের মেয়ের গাল টিপছে আর চুমু খাচ্ছে, যেন বাচ্চাটি তার শখের খেলনা। সাহারান সকলের কথার মধ্যে গলা বাড়িয়ে শুধালো। তোমার মেয়ের নাম কি গো গুড আঙ্কেল? নিজের নামের এমন সম্বোধন অল্প হাসল রুদ্ররাজ। এরপর বলল, রোদ। নামটা নিজ মুখে কয়েকবার আওড়ালো সাহারান। এরপর সকলের অলক্ষ্যে রোদকে কোলে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। প্যালেসের বিশাল উঠানে দাঁড়িয়ে আঙ্গুল উঁচিয়ে সাহারান বলে উঠল, এর সব কিছু আমার বুঝলে?
আমি এখানে রাজপুত্র, আগেভাগে সব দেখিয়ে রাখি তোমায়। আমি কত সুন্দর দেখেছো? টাকা পয়সার কোনো অভাব নেই দেখেছো? পরে আবার অন্য কাউকে বিয়ে করো না জানো। আমাকে বিয়ে করলে অ্যাঞ্জেলাকে তোমাকে দিয়ে দিব, কেমন? অ্যাঞ্জেলা দেখতে অনেক সুন্দর, ও লাফিয়ে লাফিয়ে তোমাকে খেলা দেখাবে। ছোট মেয়েটা কি বুঝলো কে জানে, গোলাপি ঠোঁট প্রসারিত করে হাসতে লাগলো। সেই হাসি দেখে সাহারান শুধু খুশি হয়েছো? পছন্দ হয়েছে আমাকে? তাহলে মাম্মার মতো আই লাভ ইউ বলো। জানো রাতের বেলা মাম্মা না আমার বাবাকে লাভ ইউ বলে চুমু খায়। ভালো। এমন সময় নিনাদ সেখানে উপস্থিত হয়ে পেছন থেকে বলে উঠল। সাহারান সেসব পাত্তা না দিয়ে নিনাদকে শুধালো। তুই কখন ভালোবেসেছিস? সাহারানের প্রশ্নে নিনাদের চোখে ভেসে উঠল তার ক্লাসে পড়া ইরিন নামক মেয়েটার হাস্যোজ্জ্বল ছবি। মেয়েটার হাসি সুন্দর, হাসলে ডান গালে টোল পড়ে। মেয়েটার চোখ জোড়া মায়াবী, তাকিয়ে শুধু দেখতে ইচ্ছে করে। নিনাদের কাছে তার মাকে যতখানি ভালো লাগে ওই মেয়েটাকেও ততখানি ভালো লাগে। তার মনে হয় মেয়েটা তার বহু জন্মের চেনা। নিনাদ তার বাবা মাকে একবার জিজ্ঞেস করেছিল ভালোবাসা মানে কি। অভিরূপ ছেলেকে কোলে তুলে বুঝিয়ে উত্তর দিয়েছিল, ভালোবাসা মানে হলো কাউকে খুব করে ভালো লাগা, তার সাথে বারবার কথা বলতে মনে চাওয়া, তাকে এক পলক না দেখলে মন ভার হয়ে যাওয়া, তার হাজার বকানিতে বিরক্ত না হওয়া, এমনকি সারাক্ষণ সেসব বকানি শুনতে ইচ্ছে করা, ঘুমোতে যাওয়ার আগে সেই মানুষটার কথা ভাবা, এমনকি ঘুমের ঘরে এবং জাগরণে। মানুষটা খেলো কিনা, ঘুমালো কিনা, শরীরের যত্ন নিল কিনা, এসব নিয়ে সারাক্ষণ ভাবা। এরপর তাকে ছাড়া সবকিছু পাঞ্ছে লাগা। অভিরূপ আরো কঠিন কঠিন কথা বলেছে, কিন্তু নিনাদ সেসব বোঝে না। নিনাদ যতটুকু বুঝেছে তাতে ভালোবাসা মানে হলো কাউকে ছাড়া সবকিছু খালি খালি ফাঁকা ফাঁকা লাগা, যেমনটা মা বাড়িতে না থাকলে অনুভূত হয়। নিনাদ ভাবনার সাগরে ডুবে থাকতেই সাহারান প্রস্থান নিল। বাপের বড় সম্পত্তি মেয়েটাকে দেখানো চাই, কারণ সুফিয়ান চৌধুরী বলেছে যার টাকা আছে মেয়েরা তাকেই বিয়ে করতে চায়। দুপুরের খাবার টেবিলে খেতে খেতে রুদ্র সকলের উদ্দেশ্যে জানালো তারা আজই চলে যাবে। ইতস্ততা আর লজ্জা ভাব নিয়ে রূপকথা সামান্য অনুরোধ করল। সারফারাজ আর মায়া শক্ত করে ধরল রুদ্ররাজকে, কিন্তু রুদ্র শুনল না। সারফারাজ বুঝলো রুদ্রকে মানানো এতটা সহজ নয়, তাই সে আর কথা বাড়ালো না, শুধু অল্প করে বলল, যোগাযোগটা রাখিস। রুদ্র জবাব দিল না, ঝটপট খাবার খেতে লাগলো। রুদ্ররাজদের বিদায় বেলায় সাহারান ফুপিয়ে কেঁদে উঠল। রুদ্রের খারাপ লাগলো এটা দেখে। ছেলেটার মায়াবী মুখ আর চোখ দেখে তার থেকে যেতে ইচ্ছে করল না, কিন্তু রূপকথার সামনে তার লজ্জায় নতজানু হয়ে আসতে চায় শরীর। মায়ের সামনে যতক্ষণ থাকে ততক্ষণ অপরাধবোধ খুন পোকার ন্যায় কুড়ে কুড়ে খায় তাকে। সারফারাজের প্রতি করা অন্যায় তার হৃদয়কে চাকুকাঘাত করে। সব কিছুর মার্জনায় তার উন্মাদের ন্যায় চিৎকার করতে ইচ্ছে করে। আজও তার ব্যতিক্রম হলো না। বুকে পাথর বেঁধে মেয়েকে কোলে নিয়ে দ্বিতীয়বার পেছনে না ফিরে চলল রুদ্ররাজ। সাহারান রোদের পা টেনে ধরল। ছোট ছেলেটা চিৎকার করে কাঁদতে চাইল, তার বুকে অদ্ভুত যন্ত্রণা হচ্ছে, কিন্তু সেই যন্ত্রণার নাম জানে না সাহারান। ধীরে ধীরে বর্ধিত দূরত্বেই রোদের জুতা খুলে হাতে এলো সাহারানের। সেই জুতার পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সাহারান, যেন তার সব হারিয়ে গেল। কঠিন রুদ্র তবুও ফিরল না। চুপ কথা ব্যথিত চোখে একবার পেছন ফিরল। ছোট রোদ কেমন করুণ গলায় কেঁদে উঠল। নিমিষেই রুদ্রের গাড়ি সারফারাজের বাড়ির আঙিনা ছাড়ল। সাহারান শব্দ করে কেঁদে সারফারাজের কোমর জড়িয়ে ধরল। রূপকথা কপাল কুঁচকে ঘটনা বোঝার চেষ্টা করল। মায়া রেখা নাতের হঠাৎ কান্নার হেতু খুঁজে পেল না। যা বোঝার বুঝল সারফারাজ, শুধু তপ্ত শ্বাস ছেড়ে ছেলেকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে সকলের অলক্ষ্যে বলে উঠল, বড় হও, ওকেই এনে দেবো, প্রমিস।